তার আগ পর্যন্ত হচ্ছে যে কথাগুলো একটু দেখি কি অবস্থা তোমাদের। এখানে আস্তে আস্তে সবাই জয়েন করছে। তো যেহেতু সবাই জয়েন করতেছে, আমি সবার হচ্ছে যে একটা মানে এখানে যারা কিরকম কোন ব্যাচ থেকে কার কি চিন্তা ভাবনা, এটা ইন্ডিভিজুয়ালি নিব না, একটা সামষ্টিক একটা হচ্ছে সামারি নেওয়ার চেষ্টা করবো। তো তার আগে যেহেতু সবাই এখনো জয়েন করতেছে, তো তার আগে হচ্ছে যে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলে নিই। পিসি থেকে আসতে সময় লাগছে, আমি আমার ট্যাব থেকেই হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আমরা জিআরই যে পোস্টটা ছিল সেটাতে যাই। তো জিআরই পোস্টে আমরা হচ্ছে যে শুরুতে আমরা জিআরই আজকে আমাদের যে পোস্টার নামটা আমরা একটু ডিফারেন্টলি চেঞ্জ, মানে ডিফারেন্ট বলতে একটু এক্সটেন্ডেড ভার্সন অ্যাড করছি। সো তোমাদের যদি খেয়াল থাকে, নামটা ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড জিআরই কোর্স, টার্গেট ফর 2022। সো ইভেন দো এটা হচ্ছে যে আমাদের বিগিনার কোর্স, বিগিনার কোর্সটা আমরা বলতেছি অ্যাকচুয়ালি সবার জন্য ইন এ সেন্স যে কোনো ব্যাচ, একদম ধরো নতুন ব্যাচ আসছে আমাদের, যেমন 49 এখন আমাদের নতুন ব্যাচ, তারাও এই কোর্সটা করতে পারবে, বিগিনার কোর্সটা। আর হচ্ছে যারা ইমিডিয়েটলি জিআরই পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তোমরা, তোমাদেরও হচ্ছে তোমরাও এই কোর্সটা দিতে মানে করতে পারবে। সো সবারকে টার্গেট রেখেই করা, বাট আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি যে যারা এই বছর জিআরই পরীক্ষা দিবে এবং সামনের বছরের যেই ফল 2022 মানে অগাস্টে, সাধারণত অগাস্ট সেপ্টেম্বরে সাধারণত যেই সেশনটা শুরু হয় বাইরের দেশের ভর্তি, মানে হয়ে ক্লাস শুরু যে সেশনটা ফল 2022, সো ওই সময়কার হচ্ছে যারা শুরু করতে চায়, তো আমরা জানি যে হয়তো কেউ জানো না কেউ, বাট ইন জেনারেল হয়তো অনেকেই জানার কথা যে মোটামুটি বাইরের দেশের যে কোনো কিছুর এই জিনিসগুলা আমাদের প্রায় 1 বছর মতো লাগে হচ্ছে প্রিপারেশন নিতে, ফুল অ্যাপ্লিকেশন এবং সবকিছু। আচ্ছা, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, সো এখন হচ্ছে তো এতদিন কেন সময় লাগে সেটাও আজকে হচ্ছে যে ডিটেইলস দেখাবো তোমাদেরকে, যে কেন এত সময় লাগে বা কি। এটা হচ্ছে আমার পিসিটা অফ হয়ে গেছিল, এই জন্য আবার ওই কেন্দ্রিক জিনিসগুলো দেখাতে শুরু একটু দেরি হবে, বাট সমস্যা নেই, আমি কিছু কথা প্ল্যান আগে থেকেই করে রাখছি, সো ওই কথাগুলো আগে বলে শেষ করি। সো যেহেতু মানে তোমাদের সাধারণত অ্যাপ্লাই করতে হয় ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে, যেটা অগাস্ট থেকে ক্লাস শুরু হয়, 6 মাস আগের মধ্যে অ্যাপ্লিকেশন সব শেষ করতে হয়। সো তো তুমি যদি অ্যাপ্লিকেশন আগে শেষ করতে চাও, অ্যাটলিস্ট 2-3 মাস আগে তোমার জিএল পরীক্ষা শেষ করা উচিত। অনেকে দেখা যায় যে হ্যাঁ 1 সপ্তাহ আগে জিএল দিয়ে ইয়া করে হচ্ছে যে দৌড়াদৌড়ি করে হচ্ছে অ্যাপ্লাই করতেছে, হয়তো অনেকের ফান্ড হয়ে গেছে, চলে গেছে, বাট দ্যাটস নট এ আইডিয়াল সিচুয়েশন। এবং এভাবে বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশনের টাকাটা নষ্ট হয়। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা যারা এই বছরে অ্যাপ্লাই করব, এই বছর ডিসেম্বর বা জানুয়ারিতে অ্যাপ্লাই করব, তারা সেপ্টেম্বর অথবা হাইস্ট অক্টোবরের মধ্যে হচ্ছে যে জিআরইটা দিয়ে ফেলবো। তো জিআরই পরে হচ্ছে যে টোফেল শুরু হবে। সো ওইরকম একটা ব্যাপার আছে। সো আমাদের নামটা আমি আবার হচ্ছে যে দিয়ে শুরু করছিলাম, আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড জিআরই কোর্স। সো অ্যাপ্লিকেশন প্রসেস এটা দেওয়ার কারণ হচ্ছে কি এটা যে আমরা এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে আলোচনা করব।
সো ইন ডিটেলস দেখাবো যে কিভাবে তোমরা মানে অ্যাপ্লিকেশন করার সময় কি কি জিনিস লাগে ইন জেনারেল। তারপর ওই ওখানকার মধ্যে কিছু কিছু টপিক আছে যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে, যেমন স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রেকমেন্ডেশন, এগুলা নিয়ে ইউনিভার্সিটি সার্চিং, প্রফেসরকে কিভাবে ইমেইলিং করবো, এই ধরনের জিনিসগুলো নিয়ে অনেক অনেক মানে অনেক কিছু জানার দরকার হয় আর। তো ওই জিনিসগুলো নিয়ে ওই জিনিসগুলো আমরা এই কোর্সের পাশাপাশি সাথে সাথে আমরা কভার করে ফেলবো। এবং আমাদের প্ল্যান আছে যে এই কোর্সটা শেষে আমরা একটা ক্র্যাশ কোর্স করাবো, সেটা হচ্ছে টোফেলের উপরে। খুব বেশি একটা কিছু না করতে জিআরই করতে করতে তোমাদের রাইটিং এবং রিডিংটা কভার হয়ে যাবে। যেটুকু বাকি থাকবে সেটা হচ্ছে স্পিকিং এবং লিসনিং। সো লিসনিং ইজ ভেরি ইজি, স্পিকিং এর জন্য আলাদা করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। দ্যাটস নট টু মাচ হার্ড, মানে কম্পেয়ার টু আইএলটিএস আই ফিল যে টোফেলের স্পিকিংটা ভালো ইজি। তারপরে যাই হোক, সো ওখানে হচ্ছে তোমাদের ওই কোর্সগুলোর জন্য ক্র্যাশ কোর্স ধরো হচ্ছে যে মেবি 5 to 6টা ক্লাস এক্সট্রা হবে হয়তো টোফেল নিয়ে, তাও এই কোর্সের শেষে। সো এটা হচ্ছে যে মোটামুটি প্ল্যান যে আমরা ওভারঅল অ্যাপ্লিকেশন প্রসেসের যেটা লাগে সেই জিনিসগুলো হচ্ছে কি যে আমাদের মেইন ফোকাস থাকছে জিআরই যদিও, তারপরে একটু পাশাপাশি আমরা সবকিছু হচ্ছে কভার করার চেষ্টা করব। এবং যারা কোর্সের শেষ পর্যন্ত থাকতে পারবা তাদেরকে দরকার হলে থাকতে পারবা বলতে বোঝাচ্ছি যে যারা শেষ করবা এবং এই বছর অ্যাপ্লাই করবা ততদিনে তো এতদিন ক্লাস করে যত তোমাদের সাথে পরিচয় বা চিনা হয়ে যাবে। সো তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে হেল্প করার চেষ্টা করবো। সো দেখা যাক সবকিছুর ব্যাপারে কি করা যায়। তো আমি হচ্ছে যে পিসি থেকে একটু ঢুকি, পিসি থেকে মেইনলি করব। সো আজকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি হচ্ছে দুটো জিনিস আজকে মেইনলি আমি ফোকাস করার চেষ্টা করব। তো একটা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশনের একবারে ইন্ট্রোডাকশনটা দেওয়া শুরু করব শুরুতে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ডাবল কথা শোনা যাচ্ছে? না না, আপনার পিছে তো মিউট করা ভাই, ডাবল শোনা যাওয়ার তো কথা না। বাট আমি ডাবল শুনতেছি সামহাও। আচ্ছা দাঁড়া, আমি এটা কি করি। আপনি শুনতেছেন কারণ আপনি ভাই ইয়ে করেন না যে আপনার পিসিটা অডিওটা ডিসকানেক্ট করে দেন। ব্লুটুথে মনে হয় আমার এয়ারপোর্টের সাথে কোনো ব্লুটুথে কানেক্ট আছে। আচ্ছা আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, পিসি থেকে আমি কানেক্টেড হয়ে গেছি। আমাদের টোটাল 119 জন পার্টিসিপেন্ট, মানে 119 জন রেজিস্ট্রেশন করছে, বাট এখন মাত্র 63 জন জয়েন করছে। সো মেবি সবার প্রথম দিন দেরি হচ্ছে। সো অ্যাগেইন আমি বলে রাখি, আমরা একবারে প্রত্যেকদিন একদম জাস্ট 7টায় ক্লাস শুরু করব। আচ্ছা, সো এই জিনিসগুলো তো বলা হয় নাই। তোমাদের কারো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, বাট অ্যাগেইন ফার্স্ট বলে রাখি যে প্রবলেম হইলেই যে আমরা মানে সময়গুলো চেঞ্জ করতে পারবো নট নেসেসারিলি। আমাদের এখানে যে কোনো কোর্সগুলা দেখো, আমাদের কোর্সগুলা যে ধরো হচ্ছে আরেক কোর্স বলো, জিআরই কোর্স বলো, এর আগে তো জিআরই একবার হয়েছে, পাইথনের কোর্স বলো, সব কোর্সগুলোতে তো হচ্ছে যে আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তারা তো সম্পূর্ণ অলট্রুইস্টিকলি ভলেন্টিয়ারি এই জিনিসগুলো হচ্ছে যে করে। এবং হচ্ছে যে সবাই বিভিন্ন কাজে বিজি, এবং সবাই তোমরা জানো যে একজন যাদের যাদের কাজগুলোতে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে হচ্ছে যে ব্যস্ত থাকে। সো প্রবলেম যেটা হয় যে তাদের টাইম অনুসারে তাদের যে স্বল্পটুকু সময় থাকে নিজের রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশনের জন্য, সেটাতে থেকে হচ্ছে তারা টাইম বের করে হচ্ছে আমাদের কোর্সগুলো নেয়।
সো সেক্ষেত্রে দেখা যায় যে অলওয়েজ আমাদের তাদের টাইমিংটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হয়, যেহেতু এটা আমরা কেউ জব করতেছি না। তোমাদের এবং তোমাদের যে রেজিস্ট্রেশন ফি সেটাও খুবই সামান্য, মিনিমাল, সেটা তোমরাও বুঝো। বা বাংলাদেশে তো জিআরই কোচিং সেন্টার অনেকগুলো আছে, সো ওখানকার কোর্সের টাকা পয়সা এগুলো তোমরা জানো। আর আমরাও হচ্ছে কি যে সম্পূর্ণ ভলেন্টারি কাজ করতেছি, যতটুকু তোমরা মানে টাকা তোমরা দিচ্ছ সামান্য মূল্য, সেই জিনিসটা হচ্ছে যে ক্লাবের ফান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট হচ্ছে, ক্লাব চালাতে যে খরচ হয় সেই ক্ষেত্রে অ্যাড হচ্ছে। আচ্ছা, সো বাই দ্য ওয়ে, সো এই কারণে একটু বলে রাখি যে তোমাদের যদি অনেকেরই প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়তো আমরা একটু 19-20 করার চেষ্টা করবো, বাট খুব বেশি ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে না। আপাতত আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা শুক্রবার এবং শুক্রবার এবং মঙ্গলবার রাত 7টা থেকে 8:30 অ্যান্ড বিয়ন্ড, যদি কোনোদিন যেতে হয় আরো কিছু 10-15-20 মিনিট সেই পর্যন্ত সেভাবে হচ্ছে যে যাবে। সো এটি হচ্ছে যে সোফার প্ল্যান। কারো কি কোনো সমস্যা আছে এই জিনিসটা নিয়ে? মানে মানে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা হাত তুলতে পারো। যদি আমি দেখি হচ্ছে যে অনেক বেশি মানুষের প্রবলেম আছে, সেক্ষেত্রে হয়তো আমরা হয়তো একটু 19-20 করার চেষ্টা করবো, হয়তো বা একদিন। শুক্রবার তো মাস্ট হবে, শুক্রবারটা চেঞ্জ করা যাবে না। আর যদি দেখি যে খুব বেশি প্রবলেম আছে মঙ্গলবার, তাহলে সেক্ষেত্রে হয়তো সোমবার অথবা বুধবার করা যায় কিনা সেটা আমরা দেখবো। সো যদি খুব বেশি মানুষের প্রবলেম থাকে তোমরা ইয়া করতে পারো, এটা কি বলে, হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা, আমি আমার কম্পিউটারটা হচ্ছে কানেক্টেড করছি, সো তোমরা একটু হ্যান্ড রাইজ করো বৃহস্পতিবার যদি করা যায় না? মানে ধরেন ওই দিন তো শুক্রবারে উইকেন্ড থাকে, বৃহস্পতিবারে করলেও সমস্যা হইতো না আই গেস। না না, বৃহস্পতিবার করা যাবে না, কারণ বৃহস্পতিবার হচ্ছে যে আমার মানে আহ, আমার ইউনিভার্সিটিতে আমার হচ্ছে যে বেশ কয়েকটা মিটিং আছে, আমাকে রাতও জাগতে হয়, আম, খাতাপত্র দেখার ব্যাপার আছে, মানে আমি যেখানে ইয়া বৃহস্পতিবার করি। তো আমাদের নিজেদের একটা সেশন আছে, ওই যে আমাদের ইংলিশ প্র্যাকটিস করি ওই টাইমটাতে। ওকে, মানে ঠিক আছে, কিন্তু মানে ওইটার আগেই হচ্ছে যে আমার আমার সিরিয়াস প্রবলেম আছে। শুক্রবার অ্যাকচুয়ালি নড়ানোটা টাফ, নড়াইলে হচ্ছে যে একটু মঙ্গলবারটাই হয়তো নড়ানো যেতে পারে একটু এদিক সেদিক। তাও হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি জিলানির সাথে কথা বলতে হবে, জিলানির সাথে কথা বলে জিলানি যদি ওকে হয় দেন হচ্ছে যে আমি ইয়া করতে পারবো আর কি, টাইমিংটা ইয়া করতে পারবো। আমি আছি ভাই ভাই। শুক্রবার সকাল কয়টায়, মানে শুক্রবার টাইমটা কয়টায় ভাই? প্রতি শুক্রবার এবং মঙ্গলবার 2 দিনই রাত 7টা থেকে 8:30 পর্যন্ত। এবং একটু এখানে একটু ভাই 15-20 মিনিট এক্সট্রা সময় নিয়ে রেখো, কারণ দেখা যায় যে ক্লাসগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে যে একটু লম্বা চলে যায় আর কি। হ্যাঁ, বলো। ভাই শুক্রবার 7টায় ঠিক আছে, কিন্তু অন্য অন্য মানে মঙ্গলবার বা অন্য যে কোনো দিন একটু পিছানো যায় কিনা, ঘন্টা খানেক বা ঘন্টা ধরে? কারণটা একটু উল্লেখ করো। ভাই অনেকের হচ্ছে ওই যে টিউশনই থাকে হয়তোবা, তো ওই যদি 9টায় নেওয়া যায়, আমার না মেবি না, যে মনে হয় যে বলছে সবাই সে ক্লাস। তার কারণ বলো, তারপরে বাকিটা একটু শুনতেছি। ভাই আমি শাহরিয়ারকে বলছিলাম, ও আমার কারণটাই বলছে, ঠিক আছে? ও আচ্ছা, ওকে। এটাই। ভাই এবং আমি মঙ্গলবারে যেখানে আসলে ভাই আমি একাডেমিক ক্লাস যেখানে পড়াই থাকে সেখানে আসলে ডিপার্টমেন্টে। খুবই নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? আমি একেবারে অ্যাটেন্ড করতে পারি না, মানে মোবাইল নেটের অবস্থা খুব খারাপ ওইখানে, যেখানে যাই, যদি ওইখানে যাও, যদি অ্যাটেন্ড করতে চাই আসলে সম্ভব হয় না। আম, আচ্ছা, তোমাদের যে ক্লাস হয়, তোমাদের কি রাতের বেলাও ক্লাস হয় নাকি? ভাই 7টা থেকে। 7টা থেকে তোমার মানে রাত্রে ক্লাস হয় তোমাদের? জি ভাই, 7টা থেকে ইন্টারেস্টিং। 8:30। এটা এটা ইউনিভার্সিটি থেকে মানে নিষেধ করা না, আই গেস, আমি যতটুকু জানি। ভাই এটা স্যারদের সুবিধা মতো স্যাররা নেয় ভাই, এটা তো মেনটেন করা হয় না। হ্যাঁ, টিচারদের আম, সুবিধা মতো আর কি নেয়, অনেক সময় রাত্রেবেলাও ক্লাস নেয় আর কি ওনারা। আচ্ছা, সো জিলানি, তুমি কি ইয়া মানে পারবা কিনা 8টা থেকে? আমার আমার ক্ষেত্রে আই থিঙ্ক 8টা থেকে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে যদি জিলানি নিতে পারে সো ওকে ফাইন, সে হচ্ছে যে ও আচ্ছা ক্লাসগুলা আমার সমস্যা নাই, উঠাবে। মঙ্গলবার দিন 8টা হলে সমস্যা নেই। ওকে,
সো ফাইন। তাহলে আমি হচ্ছে যে আমার আমি আমি থাকলে হচ্ছে আমিও 8টার দিকে থাকার চেষ্টা করব, যদি খুব বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আর কি। তো এছাড়া মোটামুটি এইভাবেই চলতেছে থাকুক। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আমাকে অথবা জিলানিকে অথবা শাহরিয়ারকে কাউকে হচ্ছে যে একটু মানে যদি কারো বিশেষ বেশি কোনো প্রবলেম হয় জানাও। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বেশি মানুষের থেকে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমাদের মানে চিন্তা করতে হবে যে ডেট চেঞ্জ করা। আসলে একজন দুজন হইলে একটু মানে তাকে একটু নিজের মতো করে জিনিসটা ম্যানেজ করতে হবে। আর হচ্ছে অন্যদের হচ্ছে যে আর যদি দেখি বেশি মানুষের প্রবলেম দেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চেঞ্জ করার চেষ্টা করবো আর কি। আমার মনে হয় আচ্ছা শাহরিয়ারকে শুধু জানালে ভালো আর কি, কারণ একজনের কাছে ডেটাটা গেলে বুঝতে সুবিধা হবে যে আসলে এই প্রবলেমটা কি অনেক মানুষের কিনা। বিভিন্ন ফাইন জনের কাছে দেন। গেলে হয়তো একটু সমস্যা। শাহরিয়ার যেহেতু কোর্স কোঅর্ডিনেটর, ওকে একটু হচ্ছে রিপোর্ট করা যে এই সময়টা সমস্যা, ও দেন কোনো ডিসিশন দরকার হলে ডিসকাস করবো। আচ্ছা যাদের যাদের প্রবলেম আছে মানে আমাদের টাইমিং এ আমরা কি বলতেছি, শুক্রবার রাত 7টায় আর মঙ্গলবার রাত 8টায় এই দুইটা সময় হচ্ছে যে ক্লাস শুরু হবে। আমরা ফেসবুকে পোস্ট দিয়ে দিব। সো যাদের যাদের মনে হচ্ছে যে প্রবলেম হবে মনে করতেছো তোমরা হচ্ছে যে এখনই চ্যাট বক্সে জানিয়ে দিতে পারো। আমি কথা বলতে বলতে তোমরা চ্যাট বক্সে লিখে ফেলো, তাহলে হচ্ছে যে দেখবো। আর এই লিখছো হচ্ছে প্রতীক কুমার দে লিখছো যে তোমার সরস্বতী পূজা আছে একদিন। সো ঠিক আছে, হ্যাঁ বিশেষ দিনে তো বন্ধ আমরা রাখতেই পারি তাই না? সো ওটা খুব বেশি একটা প্রবলেম হবে না। আর আরেকটা জিনিস ব্যাপার যে সামহাউ যদি কারো কোনো ক্লাস মিস হয়ে যায় ডোন্ট ওয়ারি। আমাদের যেমন অন্যান্য কোর্স গুলো হচ্ছে যে আমরা ইয়াতে দিয়ে দেই, ইউটিউবে দিয়ে দেই। এই কোর্স গুলো ইউটিউবে দিয়ে দিব। আমাদের এর আগের জিআরই কোর্স পুরোটা ইউটিউবে আছে, এবং আমরা যখন পোস্টটা দিছি জিআরই তখন আমরা ওই লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে আমি ওখান থেকে দেখাবো যে ওখান থেকে আমরা কিছু করে মার্চ করে কিছু জিনিস তোমাদেরকে ইয়ে করবো। এর আগের কোর্সটা আমি হচ্ছে যে একটু সময় ধরে করছিলাম ইন ডিটেলসে। ম্যাগুস থেকে না, ম্যানহাটন থেকে মনে হয় ম্যাথের অনেকগুলো প্র্যাকটিস, মানে অলমোস্ট 80% ম্যাথ ম্যানহাটন থেকে আমি করে দিচ্ছি নিজে ধরে ধরে। আর হচ্ছে তো সো এবং আমাদের এই পর্যন্তই। আর হচ্ছে কোর্সের ব্যাপারে যেটা বলতে নিয়েছিলাম যে আর আরেকটা জিনিস যেটা বলতে নিয়েছিলাম, আমাদের কোর্সটা হচ্ছে যে 2 রকমের হবে। একটা হচ্ছে যে কোর্স হবে ইয়ার মতো বিগিনার কোর্স যেটা আমরা বলতেছি এখন বিগিনার কোর্স, এটা অ্যারাউন্ড 3 থেকে 3.5 মাস চলবে। আর আরেকটা কোর্স শুরু হবে এটার পরে, সেটার জন্য হচ্ছে কি যে আমরা আলাদা রেজিস্ট্রেশন নিব। এবং ওইটাতে অ্যাকচুয়ালি ওইটাতে অ্যাকচুয়ালি আমরা র্যান্ডমলি সবার জন্য ওপেন করব কিনা এই আমরা থিঙ্কিং। কারণ আমরা চিন্তা করতেছি যে এই কোর্সটা আমরা হচ্ছে যে শুধুমাত্র তোমাদের এখান থেকে যারা কন্টিনিউ করে শেষ করবা তাদেরকে ধরে হচ্ছে যে তাদেরকে নিয়ে করাবো। এবং এছাড়াও ধরো হচ্ছে যে কারো আগে থেকে জিআরইর এক্সপোজার আছে বা মানে বিশেষ কেসে যারা এই বছরই পরীক্ষা দিবা ড্যাম শিওর, সেক্ষেত্রে তাদেরকে হয়তো অ্যালাউ করতে পারি। তো ওদেরকে নিয়ে হচ্ছে যে আমরা একদম এক্সটেন্সিভ প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আচ্ছা যে কি আমাদের হবে এই অ্যাডভান্স কোর্সে কোর্সে কিন্তু, সেটা বলে নিই। আচ্ছা ভাই ঠিক আছে শেষ করেন। হ্যাঁ, তো অ্যাডভান্স কোর্সে হচ্ছে যে যেটা হবে যে আমরা তোমরা দেখবা আমরা বিজ্ঞানের কোর্সে হচ্ছে জিলানি হচ্ছে যখন আজকে তো আমি মেইনলি ক্লাসটা নিচ্ছি। তো জিলানি যখন শুরু করবে তখন জিলানি তোমাদেরকে বলবে যে অ্যাকচুয়ালি জিআরইতে আমাদের স্ট্রাকচারটা কি হবে বা ইয়াটা কি। সো আমি এমনি আজকে জেনারেল বলে রাখি যে জিআরই যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টপিক মানে টপিক ওয়াইজ হচ্ছে যে আগায় যাব। ম্যাথে যে টপিকস এর উপরে হচ্ছে যে কোশ্চেন আসে সেই টপিকস গুলার হচ্ছে যে আমরা থিওরি গুলা দিব, এবং ওই থিওরি বেসিসে কিছু অল্প বিস্তর কিছু প্র্যাকটিস করব। খুব বেশি এক্সটেন্সিভ প্র্যাকটিস করব না, অল্প বিস্তর প্র্যাকটিস করব। কারণ এটা বিগিনার কোর্স, আমরা আগেই বলে রাখছিলাম যে যাতে যারা হচ্ছে যে আমাদের চিন্তা যে যাদের ক্লাস আছে পরীক্ষা আছে তারাও যাতে হচ্ছে যেটার পাশাপাশি এটা কন্টিনিউ করতে পারে এরকম পেসে আমরা যাব। যে আচ্ছা ঠিক আছে মোটামুটি তুমি ক্লাসের মধ্যেই উপস্থিত হয়ে আসছো, আর পরে তুমি যদি নিজে নিজে সময় দাও ওকে ফাইন, না সময় দিলেও ওকে ফাইন, বাট মোটামুটি তোমাদের একটা
আইডিয়া, বাট আমরা বলবো যে সময় অবশ্যই দিবা, আদারওয়াইজ মানে অ্যাটলিস্ট যারা হচ্ছে যে জিআরই পরীক্ষা দিবা এবছরে তারা অবশ্যই সময় দেওয়া উচিত, মানে না দিলে হচ্ছে তো তোমরা নিজেরাই পিছিয়ে পড়বো। আর যারা এই বছর জিআরই দেওয়ার চিন্তা নাই কিন্তু মনে রাখতে যে আমি একটু আগে থাকি, তাদেরকে ওয়েলকাম, এবং আমি আসলে তাদেরকে সাধুবাদ জানাই যে তোমরা এত আর্লি শুরু করতে পারতেছো, এবং এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে তোমাদের যখন তোমরা জিআরই পরীক্ষা দিবা তোমাদের তখন জিআরই ভালো স্কোর তোলার জন্য হেল্প করবে। এটা আমরা সেই আশা ব্যঞ্জক আমরা সেই ব্যাপারে। কিন্তু মানে এই বছর যারা পরীক্ষা দিবা তাদেরকে অবশ্যই বলবো যে ওইটার পাশাপাশি কিছু প্র্যাকটিস করার জন্য। আর আরেকটা জিনিস বলে রাখি যে প্র্যাকটিস গুলাও হচ্ছে যে কোথায় করবা কিভাবে করবা সেই জিনিসটাও আমরা বলে দিব, বাট ওভারঅল বিগিনিং কোর্সে যেটা থাকবে যে আমরা জাস্ট হচ্ছে যে টপিকস ওয়াইজ হচ্ছে কি যে জিনিসগুলো দেখাবো। হ্যাঁ জিলানি। আমি যেটা বলতেছিলাম যে আমাদের কোর্সে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, আমাদের সব কয়টা কোর্সে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। তো ভাই যেরকম বলতেছিল আর কি যে অ্যাডভান্স কোর্সের চিন্তা আছে, এবং সাজিদ ভাই যেরকম চিন্তা করতেছে সেটা হচ্ছে যে এই কোর্স থেকে আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং হচ্ছে 1-to-1 সাপোর্ট করা, এসওপি রিভিউ করা কিংবা এসওপি নিয়ে সেশন নিয়ে এই সকল ব্যাপারগুলো হয়তো পরবর্তীতে থাকবে। এখন এই ধরনের সার্ভিস আসলে সবাইকে দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, এই ধরনের মেন্টরিং ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আসলে ট্র্যাকটা রাখা হবে আর কি, কারা এখানে হচ্ছে রেগুলার বেসিস পার্টিসিপেট করতেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আর কি যে আসলে সাজিদ ভাইও কিন্তু খুব ব্যস্ত, উনি কিন্তু ওনার সেমিস্টার চলতেছে, দেশে থেকে ফ্যামিলি আছে, তো সবকিছু মিলে আর কি অনেক ব্যস্ততার মাঝে সেশনটা বা কোর্সটা কন্ডাক্ট করতেছে। এই জন্য যারা অ্যাকচুয়ালি কমিটেড না আসলে মানে তাদের আমার মনে হয় না যে মানে এই ধরনের কমিটমেন্টে যাওয়া উচিত। কারো হয়তো হ্যাঁ হয়তো 1 বছর পরে পরীক্ষা দিব, হয়তো আমি নিজে খুব বেশি প্র্যাকটিস করতেছি না, কিন্তু ক্লাবে মানে ক্লাসে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং রেগুলার বেসিস পার্টিসিপেশনটা খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব এখানে, এবং অ্যাটেন্ডেন্স থেকে আর কি ট্র্যাকটা রাখা হবে কারা রেগুলার বেসিস পার্টিসিপেট করছে, তাদেরকে হয়তো অ্যাডভান্স কোর্সে যখন কনসিডার করা হবে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে। সেকেন্ডলি অন্য যে সকল ব্যাপারগুলো অ্যাপ্লিকেশন প্রসিডিউর এসওপি এই সকল ব্যাপারে হয়তো তারা একটু প্রায়োরিটি পাবে। তো এই জন্য আর কি আমার পার্সোনাল জায়গা থেকে সবার কাছে রিকোয়েস্ট যে কোর্সটা একটু সিরিয়াসলি করবেন, মানে 2-3টা সেশন শেষে হারাই গেলেন এরকম হলে একটু সমস্যা আর কি। অ্যাটলিস্ট কন্টিনিউয়াস বেসিস হচ্ছে ক্লাসে জয়েন করাটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ ভাই। সো সো মানে তুই যে কথাগুলো বললি সেগুলো শুধুমাত্র হচ্ছে যে অ্যাডভান্স কোর্সের জন্য, যারা কমিটমেন্টের কথাটা আর কি, যারা অ্যাডভান্স কোর্স করবে। আর যারা হচ্ছে যে বিগিনার্স কোর্স করতেছো তোমরা রিল্যাক্সে কোর্সটা করো, এই কোর্সটা খুবই রিল্যাক্সে যাবে। মানে রিল্যাক্স মনে কি, আমরা তো অবশ্যই প্র্যাকটিস করবো, ইয়ে করবো, অবশ্যই মাথা খাটবে, কিন্তু রিল্যাক্স ইন এ সেন্স যে খুব বেশি প্রেশার থাকবে না বা খুব বেশি এক্সটেন্সিভ প্র্যাকটিস থাকবে না। সো এক্সটেন্সিভ প্র্যাকটিস আমরা পরে যখন হচ্ছে যে অ্যাডভান্স কোর্স করতে যাব তখন হচ্ছে ওই জিনিসটা থাকবে। সো তোমরা দেখো যে একটা আমার এখানে যে আমি একটা আমার স্ক্রিন কম্পিউটার থেকে শেয়ার করছি। আচ্ছা, কোর্স নিয়ে কি আমাদের আর কথা বলার আছে? এই কোর্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত আমরা যা বলছি সেটা নিয়ে? ভাই আমি হচ্ছে কিছুক্ষণ আগে কেবল জয়েন করলাম। আপনারা যে মানে মেইলে যে ইয়েটা দিছিলেন, লিংকটা দিছিলেন, ওইটাতে সামহাও যারা জয়েন করতেছিল মানে অল্প কয়েকজন মাস ছিল ওখানে ওই লিংকটাতে। আর একটা টাইমে হচ্ছে যে সবাই চলে গেছে, আমি একা ছিলাম। পরে হচ্ছে আমি গ্রুপে ঢুকে যখন লিংকটাতে জয়েন করছি হঠাৎ করে দেখি যে 76 আচ্ছা, জন লিংকে মানুষ। তো এই তো আমার কোশ্চেন হচ্ছে যে মানে রেকর্ড যে হ্যাঁ, জি রেকর্ডটা ভাই তোমরা পাবা, বলেন। ইউটিউবে রেকর্ডটা থাকবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং আমরা যে খুব বেশি এখন আলোচনা করে ফেলছি জিনিসটা, আমরা হচ্ছে কোর্স কিরকম হবে না হবে সেটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাই। সো আমি শুরু করার আগে জাস্ট হচ্ছে গিয়ে যে কয়েকটা সার্ভে দেখি। তোমরা একটু হচ্ছে গিয়ে যে হ্যান্ডস, আমি বললে হচ্ছে তোমরা হ্যান্ডস ইয়া করবা, হাত উঠাবা, এবং হচ্ছে যে পরে আবার বললে হাতটা নামায় ফেলবা। সো আমি একটু দেখতে চাচ্ছি যে এই বছরই জিআরই দেওয়ার পরিকল্পনা আছে কাদের কাদের। উম,
ওকে, সো বেশ কয়েকজনেরই এই বছরে জিআরই পড়ে দেওয়ার পরিকল্পনা আছে, অনেকে হয়তো আরো পরে দিবা। সো যারা এই বছরের পরিকল্পনা নাই, সবাই হাত নামায় ফেলতে পারো। এই বছরে যাদের পরিকল্পনা নাই, তারা হচ্ছে এতজন মানুষ পরিকল্পনা না থাকা সত্ত্বেও জিআরইতে দিয়ে ভর্তি হয়েছে। So আমি আসলে অ্যামেজড তোমাদের সংকল্প দেখে, এবং বলবো যে এইটা ধরে রাখো শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট বিগিনার কোর্সটা তোমরা শেষ করো। তাহলে দেখা যাবে কি যে তোমরা যে সময় জিআরইটা পরীক্ষা দিবা সেই সময় তোমরা অনেক অ্যাডভান্স থাকবা। ঠিক আছে? সো খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। সো তাহলে হচ্ছে কি যে শুরু করি আজকে। জিলানি কিছু বলার আছে? না ভাই, আমার আপাতত কিছু বলার নেই। আচ্ছা, সো তাহলে হচ্ছে যে আমি শুরু করি। সো আমরা আজকে, আমি যেটা বলছিলাম যে আমাদের আজকের কোর্স, আজকের ক্লাসটা হচ্ছে দুই ভাগে ভাগ, মানে দুইটা জিনিস আমি মেইনলি দেখাবো। সো একটা হচ্ছে কি যে অ্যাডমিশন প্রসেসটা নিয়ে একটু সামারি দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে, আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে কি যে জিআরই ইন্ট্রোডাকশনটা, যে জিআরই পরীক্ষা কি কিভাবে হয়, কি কি আসে না আসে, কিভাবে করবো সেটা। সো প্রথমে আসা হচ্ছে কি যে আমরা অ্যাডমিশনে কি কি লাগে সেটা দিয়ে করি। সো দেখো হচ্ছে কি যে আমি যেই ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের লিংকটা হচ্ছে আমরা চ্যাট বক্সে দিছি। সো যারা লিংকটা চাবা তারা হচ্ছে চ্যাট বক্সে দেখে নিও। সো আমরা ইন জেনারেলে জানি যে জিআরই মানে সরি, কোথাও অ্যাডমিশন হতে কোথায় কি লাগে। সো যেহেতু আমরা জিআরই করতেছি, করছি, সো জিআরই তো আমরা হচ্ছে যে মেইনলি নর্থ আমেরিকা দেখাচ্ছি। বাট আমি অ্যাগেন সবাইকে বলে রাখবো যে সবাই হচ্ছে যে জিআরই দিবা, এবং হচ্ছে গিয়ে যে জিআরই এই কারণে দিবা, জিআরই তে আসলে মোটামুটি সায়েন্সের জন্য অ্যাটলিস্ট যে জিআরই তে 300+ থাকলে মোটামুটি ফান্ডিং পাওয়া যায়। ঠিক আছে? ইউএসএ তে, এবং ফান্ডিং ইউএসএ তে যে পরিমাণ, আমি জাস্ট ইউএসএ ফান্ডিং এর কথা বলি, আমি অবশ্যই ইউএস এর জন্য শুধু এনকারেজ করতেছি না, অন্য কিছুকে ডিসকারেজ করতেছি, ব্যাপারটা এরকম না। আমি ওই কথাটাই আসতেছি যে ওই জায়গায় অ্যাপ্লাই করবা, সেটা কথাও আমি বলবো। বাট এই পাশে একটু বলে রাখি এই কারণে যে যাদের অ্যাটলিস্ট জিআরই দেওয়াটা, আমি অনেকে দেখছি যে জিআরইটা দিতে চায় না, মানে অন্য জায়গায় অন্যদিকে হচ্ছে জিআরই কে ভয় পায় এবং অন্যদিকে হচ্ছে যে অ্যাপ্লাই করে। তো তাদেরকে আমি একটু বলে, তাদের জন্য একটু বলে রাখি, ইউএসএ তে অলমোস্ট 40,000 কি মানে 5,000 উপরে তো ইয়ারটা আছেই। গ্রাজুয়েট স্কুল মানে 4,500+। ঠিক আছে? গ্রাজুয়েট স্কুল বলতে মাস্টার্স পিএইচডি স্কুল। সো এত এত ইউনিভার্সিটি, এবং ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফান্ডিং আছে। পিএইচডি তো সব জায়গায় ফুল ফান্ডেড অলমোস্ট, এবং হচ্ছে ফুল ফান্ডেড বলতে হচ্ছে একদম তোমার থাকা খাওয়া পড়া, ওখানে চলাফেরা, ওখানে থেকে খেয়ে বাংলাদেশে টাকা পাঠানোর মতো সিচুয়েশন থাকে। ওখানে জমায় নিজে তো সবাই হচ্ছে কিছুদিন পরে গাড়ি টাড়ি কিনে ফেলে। সো মোটামুটি দেখা যায় কমফোর্টেবল লাইফ লিড করা যায় আমাদের স্কুলের একজন বা দুইজন, মানে একটা ফ্যামিলি সহ, ইভেন 3-4 জন ছেলে মেয়ে নিয়েও আমেরিকা থাকে, এরকম লোকজনও আছে। সো এবং এটা খুবই কমন, মানে খুব এক্সেপশনাল কেস না, খুবই কমন। সো ইন জেনারেল সিনারিও দেখা যায় কি যে ইউএসএ তে তোমার টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে প্রত্যেকটা কোর্সেই দেখা যাচ্ছে কি যে, মানে আমাদের যেমন হচ্ছে যে নিচে ক্লাসে কোর্স নেয় না, বা প্রফেসররা যে কোর্সগুলো নেয়, খাতা টাতা প্রফেসররা কাটে না। মানে তারপর হচ্ছে কি যে তারপরে দেখা যায় যে ওদের কোনো কোশ্চেন থাকলে প্রত্যেকটা কোর্সেরই অফিস আওয়ার থাকে। অফিস আওয়ার মানে হচ্ছে ক্লাসের শেষ হওয়ার পরে ক্লাসের নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটার জন্য আলাদা অফিস আওয়ার থাকে, যেখানে হচ্ছে যে আরো কোনো প্রবলেম থাকলে বা কিছু থাকলে সেখানে যে ওরা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে। সো এই অফিস আওয়ার, পরীক্ষার গার্ড দেওয়া, খাতা দেখা, এগুলাতে ক্ষেত্রে, এবং অনেক সময় হচ্ছে যে আমরাও ক্লাস নেই। তো এইসবের ক্ষেত্রে হচ্ছে যে তাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট লাগে, মানে প্রফেসরদের টিচার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট লাগে। তো প্রত্যেকটা কোর্সে কতগুলো কোর্স চিন্তা করো, আন্ডারগ্রেড তো ওদের তো মেইন বিজনেস ইউএসএ তে, মানে সব জায়গায় তো মেইনলি বিজনেসই, তাই না? সো আন্ডারগ্রেড থেকে ওরা অনেক প্রচুর প্রচুর টাকা পায় আর কি। সো এদেরকে আন্ডারগ্রেড যাদের থেকে টাকা পায় তাদেরকে সার্ভিসও ওরকম দেয় ওরা। সো ওই জিনিসগুলো হচ্ছে যে দেওয়ার জন্য এত এত কোর্স, তাহলে তুমি চিন্তা করো তোমাদের প্রত্যেকের ডিপার্টমেন্টে কতগুলো কোর্স। এই কোর্সগুলো প্রত্যেকটা যদি প্রফেসরের টিএ লাগে তাহলে কতগুলো টিএ লাগবে। সো এইভাবে হচ্ছে যে অনেকগুলো টিএ লাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এবং হচ্ছে এছাড়াও প্রত্যেকটা ওখানে তো রিসার্চ ভরপুর। তো ওরা হচ্ছে যে প্রত্যেক প্রফেসর তার হেল্পিং হ্যান্ড হিসেবে দেখা যাচ্ছে 4-5 জন, ল্যাব বড় ক্ষেত্রে হইলে 10-20 জনও থাকে এক ল্যাবে, এক প্রফেসরের আন্ডারে, এরকমও থাকে।
সো এরকম প্রফেসর মানে রিসার্চের ক্ষেত্রে ওদের অনেক ফান্ডিং আছে। সো ওদেরটা সরাসরি স্কলারশিপ না হয় ফান্ডিং বলে আমরা, এবং দেখা যায় টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাহলে এতগুলা ইউনিভার্সিটি এতগুলা ইয়া, এবং দেখা যাচ্ছে যে একটু মোটামুটি চেষ্টা করলে একটু রিসার্চের একটা মোটামুটি জায়গা দাঁড়ায় থাকলে দেখা যায় যে মানে সিজিপিএ 3 মোটামুটি 3 বা 3 নিচেও মানে মানে দেখা গেছে যে এক্সাম্পল আছে 3 নিচেও সিজিপিএ নিয়ে মোটামুটি জিআরই 304-5 এরকম নিয়েও ইভেন 298 আমার ইউনিভার্সিটিতে একটা দম্পতি দুইজনই 299 পেয়ে হচ্ছে যে জিআরই পেয়ে হচ্ছে যে তারা ওখানে পিএইচডি করতেছে, এবং তার ফান্ডিং অ্যাকচুয়ালি আমার থেকে বেশি তাদের ফান্ডিং। সো সো এরকম সিচুয়েশন আছে। সো দেখা যাচ্ছে যে কি মানে আমরা সাহস করি না, ঠিক আছে, ভয় পাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং এই ধরনের স্ট্রাকচারটা না ওয়ার্ল্ডের অন্য জায়গায় খুবই কম আছে, এবং এতগুলো ইউনিভার্সিটি কোথাও না, ইউএসএ যতগুলো ইউনিভার্সিটি আছে। সো এই জন্য আমি এনকারেজ করব যে সবাই জিআরই দিবে, অ্যাটলিস্ট ভয় পাওয়ার কিছু নাই। কঠিন মনে হলো জিআরই অ্যাটলিস্ট দিবা, এবং মোটামুটি 300+ করার চেষ্টা করবা। স্ট্যান্ডার্ড নাম্বার আমাদের বাংলাদেশে 310 ধরে, বাট 300+ হইলে হচ্ছে যে ইয়াগুলা পাওয়া যায়, মানে ভালো ইয়া 310 পাইলে তো মানুষ মানে টপ 50 টপ 60 ইউনিভার্সিটিতে ঢোকার চেষ্টা করে, বাট 300+ পাইলেই হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি গুলোতে চান্স পাওয়া যায় আর কি। আর আমরা তো আশা করতেছি যে 320 330 পাবা, এখানে যারা আছে তাদের মধ্যে থেকে যারা লেগে থাকতে পারবে এবং অ্যাডভান্স কোর্সেও ইয়ে করতে পারবো আশা করতেছি। সো যেটা আমি বলতেছিলাম যে এই অপরচুনিটিটা আছে, যাদের আসলে আগ্রহ আছে যে কানাডা হোক মানে ইউরোপে অথবা অস্ট্রেলিয়াতে, তাদেরকেও আমি এনকারেজ করবো যে জিআরই দাও, তুমি তোমার ওগুলাতেও অ্যাপ্লাই করবা, অবশ্যই ওগুলাতে অ্যাপ্লাই করবা, সাথে ইউএসও রাখবা যাতে তোমার পসিবিলিটিটা বেশি হয়, ঠিক আছে। অথবা ধরো ইউএসএ তে মাস্টার্স করে দেন তোমার কোনো পার্টিকুলার কান্ট্রি বা পার্টিকুলার ইউনিভার্সিটি পার্টিকুলার এরিয়া মানে থাকে, সেখানে তুমি মুভ করতে তখন দেখা যাবে যে আরো সহজ হবে। সো অনেকে দেখা যায় যে কোরিয়া চায়না ঘুরে এসে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে যাচ্ছে। সো আসলে অতটা কষ্ট না করে এখানে হচ্ছে একটু মোটামুটি জিআরইএস তুলে ফেলতে পারলেই দেখা যায় যে ইউএসএ তে ইয়া হয় আর কি। সো আমরা সাহস করি না আর কি, যেটা ইন্ডিয়ানরা দেখা যাচ্ছে যে অনেক সাহস করে চলে আসে। আচ্ছা যাই হোক, সো আজের কথা অনেক হয়েছে। সো আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে বলতেছি। সো দেখা যাচ্ছে আমরা দেখতেছি যে অ্যাপ্লিকেশন প্রসেস সো মোটামুটি মোরলেস সব ইয়া। আমি যেহেতু বিজনেস ফ্যাকাল্টিতে এবার অ্যাপ্লাই করছি পিএইচডির জন্য, সো আমি এমআইটি একটা ইয়া থেকে দেখাচ্ছি। কেউ কোনো কোশ্চেন করবা? আচ্ছা, সো কি কি লাগে, হ্যাঁ অ্যাডমিশন করতে কি কি লাগে সেটা হচ্ছে যে দেখাচ্ছি আজকে শুরুতে। ওকে, সো প্রথমে পিএইচডি হোক মাস্টার্স হোক বাইরের দেশে ব্যাচেলর ডিগ্রি লাগে। মানে তুমি ইউএসএ তে পিএইচডির জন্য তুমি মাস্টার্স না করেই অ্যাপ্লাই করতে পারবা অনলি ইউএসএ তে, এবং কিছু ক্ষেত্রে কানাডায় হয় অল্প বিস্তর, খুবই কম ইউনিভার্সিটিতে, অন্যান্য দেশে খুব কম ইউনিভার্সিটিতে মানে পিএইচডি তে ডাইরেক্ট ব্যাচেলর্স এ পড়ে যাওয়া যায়। বাট ইউএস এর স্ট্রাকচারটা এরকম যে ওরা ব্যাচেলর্স এর পরে পিএইচডি তে নেয়, এবং এই কারণে ওদের পিএইচডি টা একটু বেশি সময় নেয়। তার মানে কি মাস্টার্স এর কোর্স গুলো হচ্ছে ওরা পিএইচডি তে করায় নেয় আর কি, এই কারণে ওরা হচ্ছে ডাইরেক্ট পিএইচডি তে নেয়। সো ব্যাচেলর্স হইলেই হয়। তো তারপরও এখানে একটু বলে রাখি যে ব্যাচেলর শেষ হওয়ার আগেও অ্যাপ্লাই করা যায়, সেটাতে আমি একটু পরে আসতেছি। সো ব্যাচেলর্স ডিগ্রি লাগবে তোমাদের, মানে সিজিপিএ লাগবে আর কি, সোজা কথা হচ্ছে সিজিপিএ লাগবে, তোমাদের সিজিপিএ বা তোমার রেজাল্টটা লাগবে ব্যাচেলর্সে। তারপরে এখানে যেটা দেখতেছো এইটা হচ্ছে যে এমআইটি মনে রাখবে একটা টপ ইউনিভার্সিটি এবং এটা বিজনেস স্কুল। সো তারা এক্সট্রা ইয়া হিসেবে ক্যালকুলাসের মানে মানে কোয়ান্টিটি ব্যাকগ্রাউন্ড এবং ক্যালকুলাস এইসবের ব্যাকগ্রাউন্ড চাচ্ছে। এগুলো টপ ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে এইসব এক্সট্রা রিকোয়ারমেন্ট পরে মানে কম থাকে। সো আমরা ওইটাকে ইগনোর করবো, এগুলাকে ইগনোর করবো, কারণ এগুলো হচ্ছে এক্সট্রা রিকোয়ারমেন্ট টু দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো আমরা ওগুলা দেখতেছি না, আমরা মেইনলি দেখলাম কি যে আমার রেজাল্ট লাগতেছে, ব্যাচেলার্স এর রেজাল্টটা লাগতেছে, তারপরে আমার স্টেটমেন্ট অফ পারপাসটা লাগতেছে। এই স্টেটমেন্ট অফ পারপাসটা নিয়ে আমরা 2টা অথবা 3টা ক্লাস আলাদা করাবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার মানে বুঝতে পারছো যে শুধুমাত্র জাস্ট এই একটা টপিক 2টা বা 3টা ক্লাস করাবো, তাহলে আরো হয়তো বেশি করাবো। সো স্টেটমেন্ট অফ পারপাসটা হচ্ছে তোমরা অনেকেই জানো, স্টেটমেন্ট অফ পারপাস বুঝে যাচ্ছে যে পারপাসটা কি সেটাকে স্টেট করা, সেটাকে বলতে হবে, আবার রিটেন স্টেটমেন্ট দিতে হবে। আমার পিডিএফ ফাইলে আমরা দেই সাধারণত, ওয়ার্ড ফাইলও দেওয়া যায়, বাট পিডিএফটাই প্রেফার করে সবাই।
পিডিএফ ফাইলে হচ্ছে যে আমরা সাধারণত দেই যে অ্যাডমিশন কমিটি, এখানে কি লিখছে দেখো, ইউর রিটেন স্টেটমেন্ট ইজ ইউর চান্স টু কনভিন্স দ্য অ্যাডমিশন কমিটি দ্যাট ইউ উইল ডু এক্সেলেন্ট ডক্টরাল ওয়ার্ক। আমি এখানে পিএইচডি অ্যাপ্লিকেশন, ঠিক আছে, মাস্টার্স না, এন্ড দ্যাট ইউ হ্যাভ দ্য প্রমিস টু হ্যাভ এ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ একাডেমিক রিসার্চার। তার মানে ওরা আশা করতেছে যে এই ডক্টরের পরে একাডেমিক রিসার্চার হবে যারা, তারাই অ্যাপ্লাই করবে। অ্যাকাউন্টিং পিএইচডি তে সাধারণত একাডেমিক রিসার্চার ছাড়া অন্য কেউ তাও অ্যাপ্লাই করে না। তোমাদের সায়েন্সের বেশিরভাগ পিএইচডি তে অ্যাকচুয়ালি একাডেমিক রিসার্চারের বাইরেও যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যারা যেতে চায় তারাও পিএইচডি করে, কিন্তু অ্যাকাউন্টিং এ করে না। এই কারণে এখানে হচ্ছে এই লাইনটা তোমরা এক্সট্রা দেখতেছো। বাট ইন এ জেনারেল সেন্স হচ্ছে যে মেইন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অ্যাডমিশন কমিটিতে কনভিন্স করতে হবে তুমি যে ডিগ্রিটাতে অ্যাপ্লাই করতেছো সেই ডিগ্রিটার জন্য তুমি কিভাবে সেই জায়গায় এক্সিলেন্ট ওয়ার্ক করবা, সেই জিনিসটা হচ্ছে যে তোমাকে কনভিন্স করতে হবে। সো এটাই হচ্ছে তোমার পারপাস, যে কেন তুমি এটা করতে যাচ্ছ, কেন তুমি এটাতে হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে সবচেয়ে মানে তুমি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেন্ট, কেন তোমাকে তারা অ্যাডমিশন দিবে, তোমার অ্যাডমিশন পাওয়ার পরে তোমার কি আছে সেই জিনিসটা। হ্যাঁ সাকওয়াত বলো। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে কিরকম ফান্ডিং থাকে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে, আর আমি কি মানে আপনি যেরকম বলেন যে ইউএস ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট পিএইচডি তে অ্যাপ্লাই করা যায়, এটা কি এরকম থাকে যে মাস্টার্স প্লাস পিএইচডি এরকম প্রোগ্রামটা থাকে? ধরেন আমি যদি যেমন সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমি যদি আমার ব্যাচেলর শেষ করে আমি যদি পিএইচডি তে অ্যাপ্লাই করি, মানে এরকম কোনো ওয়ে আছে নাকি, একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইউএস এর পিএইচডি, থ্যাংক ইউ, তুমি কোশ্চেনটা করার কারণে ওটা আমার এক্সপ্লেইন করার একটু সময় পাওয়া গেল। সো ইউএস এর পিএইচডি টা অ্যাকচুয়ালি 5 বছর হয়, যেখানে ওয়ার্ল্ড এর অন্যান্য জায়গায় 3 বছর হয়। তার মানে কি এই এক্সট্রা 2 বছর অ্যাকচুয়ালি মাস্টার্স এর কোর্স ওয়ার্ক করায় ওরা, প্রথম 2 বছরও রাখা করে। যদি অনেকে 3 বছর 3.5 বছর শেষ করতে পারে, মানে তাদের ক্যাপাবিলিটি অনুসারে। কারো ধরো হচ্ছে যে বাইরে এক জায়গায় মাস্টার্স সেক্ষেত্রে তার কমে যায়, বা আরো অনেক কিছু এখানে হিসাব কিতাব আছে, প্রফেসরের উইলিংনেস আছে, সবকিছু মিলায় আর কি। কিন্তু ইন জেনারেল সেন্সে 5 বছর। সো আর ইউএস এ বাদে অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে 3 বছর। সো তার মানে বোঝা যাচ্ছে যে এক্সট্রা 2 বছরটা অ্যাকচুয়ালি তারা মাস্টার্স এর কোর্স ওয়ার্ক গুলো করায়। সো কারো যদি মাস্টার্স না থাকে এবং মাস্টার্স এর ডিগ্রি নিতে চায় পিএইচডির পাশাপাশি, সে ওই পিএইচডি তে ভর্তি হইলো, ওই সময় সে হচ্ছে একটা মাস্টার্স এর 2 বছর শেষে একটা মাস্টার্স এর নেয়। এখানে একটা হচ্ছে যে চোরাপানি শেখায়। হ্যাঁ, তো চোরাপানিটা তোমরা অনেকেই হয়তো জানো, বা আমার মুখে হয়তো শুনছো এর আগে। চোরাপানিটা হচ্ছে কি যে যদি কারো মাস্টার্সেরও ইচ্ছা আছে তারাও পিএইচডি তে অ্যাপ্লাই করবা, এবং পিএইচডি তে অ্যাপ্লাই করে 2 বছর শেষে ইয়াতে বলবা হচ্ছে গিয়ে যে প্রফেসরকে বলবা যে আমার পিএইচডি ভালো লাগছে, আমার মনে হয় না এটা আমার জন্য, আমি হচ্ছে যে মাস্টার্স শেষ করে আমি এখানে মাস্টার্স এর ডিগ্রি নিয়ে বের হইতে যাচ্ছি। এবং ইউএসএ তে অলমোস্ট 40% পিএইচডি এভাবে শেষ হয়, মানে মাঝপথে অনেকে চলে যায় বিভিন্ন কারণে। এবং এটা মানে সো যদিও আমি ওটাতে এনকারেজ করতেছি না, বাট কেন এই কথাটা বললাম, পিএইচডি তে মাস্টার্স এর তুলনায় ফান্ডিং বেশি, সো এই কারণে তোমরা ওভাবে যেতে পারো আর কি। তবে অনেক ক্ষেত্রে হয়তো প্রফেসররা রাগান্বিত হয়, আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রফেসরদের রেকমেন্ডেশনটাও লাগে চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রফেসর যদি একটু রাগান্বিত হয় তো তার রেকমেন্ডেশন নেওয়াটা টাফ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাগে না। সো এটা যা তোমাদের এরিয়া অনুসারে, তুমি ওই যে দেশে গেলে যখন তুমি যাওয়ার পরে নিজেই নিজেটা ভালো বুঝতে পারবে আর কি। সো ওইটা নিয়ে অত বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখো যে একটা সিচুয়েশন এরকম, একটা সিনারিও এরকম হয় আর কি। হ্যাঁ সিদ্দিক বল। ভাইয়া আমরা যারা বর্তমানে থার্ড ইয়ারে আছি 47 ব্যাচ, তো আমরা জিআরই তে আসলে বসবো মানে গ্রাজুয়েট শেষ করার পরে নাকি এখনো 47? ও আচ্ছা সরি, আমি আবু বকর সিদ্দিক আরেকজনকে ভাবতেছিলাম। আচ্ছা সরি, হ্যাঁ 47 ব্যাচ। এখানে তোমরা যত কোশ্চেন করবা, আমার অ্যানেকডোট মানে হচ্ছে একটা জিআরই ওয়ার্ড। সো আমি তোমাদের সাথে কথা বলার সময় অনেকগুলো জিআরই ওয়ার্ড ইউজ করবো কথার ছলে বলার জন্য, যাতে তোমরা এই কোশ্চেন মানে এই শব্দগুলোর কনটেক্সটটা বুঝতে পারো। সো অ্যানেকডোট মানে হচ্ছে গল্প, মানে ছোট ছোট গল্প বা ছোট ছোট কাহিনী, ঠিক আছে। সো এখানে একটা অ্যানেকডোট বলি তোমাদেরকে, ইয়াতে বলি। দেখা যায় কি বুয়েটের একটা ট্রেন্ড বলি, হ্যাঁ। সো আমরা
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব থেকে অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করতেছে, তো সেটার পিছনে একটা কাহিনী বলি। সো বুয়েটে একটা ইমাজিনারি একটা স্টোরি শোনো। ধর বুয়েটে একটা ছেলে নতুন ভর্তি হয়েছে, হ্যাঁ, সো সে যখন ভর্তি হয়েছে তো সে তখন হচ্ছে এবং আমাদের ধরো পাশাপাশি তাহলে আরেকটা সিনারিও চিন্তা করি যে জাহাঙ্গীরনগরে একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো যখন ভর্তি হয়েছে তখন বুয়েটের স্টুডেন্টটা দেখতেছে কি যে তার রুমমেট সে সহ আরো 3 জন আছে, ধরো কোনো রুম নাই, হ্যাঁ, তো সে সহ আরো 3 জন বড় ভাই আছে। জাহাঙ্গীরনগরে যে ভর্তি হয়েছিল সেও দেখতেছে যে তার রুমে সে সহ আরো 3 বড় ভাই আছে। তো এখানে সে বুয়েটের রুমে তারা গল্প শুনতেছে কি যে এখানে মানে সেই যে যার বেডে উঠছে ওই বেডে যে বড় ভাই ছিল যে পাশ করে বের হয়ে গেছে, সে অমুক জায়গায় অমুক ইউনিভার্সিটিতে বাইরে এত টাকা ফান্ডিং পেয়ে চলে গেছে, তার এত র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে গেছে, এই আর কি এরকম গল্প শুনতেছে। সো আর আমাদের এখানে শোনা যাচ্ছে কি যে অমুক ভাই হয়তো বিসিএস এ প্রিপারেশন নিচ্ছে, বা অমুকে হয়তো অমুক জায়গায় চাকরি হয়েছে অথবা হয় নাই, বা এরকম একটা সিনারিও, ঠিক আছে। তো পরে দেখা যাচ্ছে কি যে বুয়েটের যে স্টুডেন্টটা যার কথাটা বলতেছি সে দেখা যাচ্ছে কি যে তার রুমে 4th ইয়ারের একটা স্টুডেন্ট আছে, বড় ভাই আছে, সে দেখা যাচ্ছে যে ধুমায়া দিয়ে মানে তার যে পরীক্ষা শেষ, ধরো সে এখন হচ্ছে যে বড় ভাই চলে গেছে তার মতো করে সে হচ্ছে যে এখন প্রফেসরদেরকে ইমেল করতেছে, মানে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, অ্যাসেসমেন্ট অফ পারপাস গুছাচ্ছে, এরকম অবস্থা। ওই রুমে 3rd ইয়ারের একজন বড় ভাই আছে যে হচ্ছে গিয়ে জিআরই ওয়ার্ড মুখস্থ করতেছে, পরীক্ষা দিবে এরকম ভাব। আর 2nd ইয়ারে যে আছে সেও দেখা যাচ্ছে যে আর কিছু করুক আর না করুক জিআরই ওয়ার্ড করতেছে আর ভার্বালটা প্র্যাকটিস করতেছে, অ্যাটলিস্ট মানে ইংলিশ পেপার গুলো পড়তেছে নিয়মিত, এরকম একটা সিনারিওতে বুয়েটে, ঠিক আছে। যদিও এটা ইমাজিনারি, মোরাললেস এরকম একটা সিনারিও বা এরকম একটা এনভায়রনমেন্ট ওদের মধ্যে আছে। আর আমাদের এনভায়রনমেন্টটা বিশেষ বা চাকরি কেন্দ্রিক, কোনটা ব্যাড বলবো না, বাট বাট আমাদের কথা হচ্ছে গিয়ে যে কি যে মানে বাংলাদেশে শুধু বিসিএস এ অ্যাকচুয়ালি যে পরিমাণ সিট আছে সেই পরিমাণ স্টুডেন্ট তো জাহাঙ্গীরনগর থেকে সব স্টুডেন্ট তো মানে চান্স মানে বিসিএস এ চান্স পাইলেও তো হচ্ছে কি যে পুরোপুরি ফুলফিল হবে না। এবং বাইরের দেশে এত অপরচুনিটি আছে, তোমাদের মধ্যে যারা ভর্তি হয়েছে তোমাদের আমি মনে করি জাহাঙ্গীরনগরে যারা ভর্তি হয়েছে ইচ অ্যান্ড এভরিওয়ান রিগার্ডলেস অফ দেয়ার the CGPA, regardless of their মানে whatever they are actually doing right now, I think everyone have the potentiality to go there, ঠিক আছে। সো এটাই আমি বলতেছিলাম যে ওই যে একটা এনভায়রনমেন্ট বইটা আছে দেখা যাচ্ছে 70 to 80% ইয়ারা বাইরে যাচ্ছে, এতটা বাইরে যাওয়া জাহাঙ্গীরনগর থেকে আমরা চাচ্ছি না, এতটা নিশ্চয়ই দেশের জন্য ভালো না, কিন্তু একটা সার্টেন পরিমাণ লোকজন হচ্ছে যে বাইরে যাওয়া উচিত এবং এই এনভায়রনমেন্ট আমরা ক্লাবে ক্রিয়েট করতে যাচ্ছি। সো যে কোশ্চেনটা তুমি করলা তার অনেক লম্বা জবাব দিলাম আমি। তো 47 তোমরা যারা আসো আমাদের এটা হচ্ছে কি যে আমি মনে করো যে এটা হচ্ছে সবচেয়ে আদর্শ উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তারপরে তুমি সেটা তোমার নিজের লাইফে হচ্ছে যে গুছায় নিবা নিজের লাইফের মতো করে, ঠিক আছে। সো মানে আমার যেটা মনে হয় যাদের সামর্থ্য আছে অ্যাটলিস্ট তারা জিআরই মানে জিআরই পরীক্ষাটা তোমাদের 3rd ইয়ারে থাকতে একবার দাও, ওইটাকে হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচ হিসেবে চিন্তা করো, আর 4th ইয়ারে দিবা হচ্ছে কি যে ধুমায়া, ঠিক আছে। আর 4th ইয়ার শেষ হওয়ার আগেই ধরো কিভাবে যারা হচ্ছে যে ইন্ডিয়া এটার প্র্যাকটিস বেশি, বুয়েটের এটা প্র্যাকটিস আছে, বাংলাদেশের এটা প্র্যাকটিস মানে বাংলাদেশ বুয়েট বাদে অন্যান্য বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির প্র্যাকটিসটা একদমই নাই, যেটা আমরা চাচ্ছি যে হোক। সেটা হচ্ছে যে তোমরা দেখতেছো যে 2022 সালের অগাস্ট কই, আর আমরা এখন ফেব্রুয়ারিতে হচ্ছে সেটা নিয়ে কথা বলতেছি। সো আসলে এতটা অ্যাডভান্স হইলেই হচ্ছে যে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট সম্ভব। সো 22-এ মানে তোমাদের অগাস্টের আগে, সামনের বছরের অগাস্টের আগে যারা মনে করো যে আমার অনার্সের পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট হয়ে যাবে তারাই অ্যাপ্লাই করতে পারবা। তারা যদি অ্যাপ্লাই করো তোমার ফুল ব্যাচেলার্স এর রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করা লাগে না, তোমার 3 বছর 3.5 বছরে রেজাল্ট দিয়ে যদি তুমি অ্যাপ্লাই করো সেখানেই ওরা বুঝতে পারবে যে ওইটুকু রেজাল্ট তোমার লাস্ট সেমিস্টারের রেজাল্টে খুব বেশি হেরফের হবে না। সো ওইটুকু দিয়ে অ্যাপ্লাই করা যায় বাইরের দেশে, মানে ইউএসএ তে, ঠিক আছে। ইউএসএ সহ অন্যান্য সব দেশেই মোটামুটি তুমি অ্যাপ্লাই করা যায়। সো
তাহলে আমি কেন হচ্ছে কি যে ওটার জন্য ওয়েট করবো? হ্যাঁ, সো আমি এখনই হচ্ছে যদি আমি জানি যে সামনে বছর অগাস্টের আগে আমার সব পরীক্ষা টরীক্ষা এবং রেজাল্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে রেজাল্টটা বের হয়ে যাবে, তারাই হচ্ছে গিয়ে যে মানে সোজা কথা হচ্ছে কি আমি যখন থেকে যেদিন থেকে ক্লাস করব ওই দিন আমার হাতে, ওই দিন না অ্যাকচুয়ালি সরি মানে I-20 ভিসা পাওয়ার আগে, মানে ধরো মোটামুটি এপ্রিলের দিকেই আমার কাছে রেজাল্টটা আমার হাতে চলে আসছে। হ্যাঁ, রেজাল্টটা আমার হাতে চলে আসছে, আমি হচ্ছে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে পারবো, মানে আমি অ্যাডমিশন অফার পেয়ে গেছি, আমি এখন পাঠাতে পারবো ওই সময়। তারপরে I-20 মানে ওরা কাগজপত্র পাঠাবে, তারপরে ভিসা কাজ শুরু হবে। তো যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে যে তোমরা চিন্তা ভাবনা করতে পারো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই বছরই PGRE দিয়ে প্রিপারেশন নিতে পারি, এই বছর পরীক্ষা দিয়ে এই বছর অ্যাপ্লাই করি। না হইলো দেন তুমি এখান থেকে আবার পরে মাস্টার্সটা শেষ করে যাবা, কোনো প্রবলেম নেই। বাট এইভাবে যদি প্ল্যান করো তাহলে দেখা যাচ্ছে কি যে তুমি তাইলে দেখা যাবে তুমি ব্যাচেলর শেষ করছো, তার কিছুদিন পরে তুমি বাইরে চলে গেছো। আর আমরা যারা আসছি এবং এভাবে যেটা মানে আসছে, আমরা আসলে এই জিনিসটা না বোঝার কারণে দেখা যাচ্ছে যে মাস্টার শেষ করার পরেও 1 বছর নষ্ট করি, তারপর আসি। যারা আর্লি তারাই এরকম করি, আর যারা আরো দেরিতে করে তো দেরিতে করে, যারা আর্লি তারাও দেখা যাচ্ছে মাস্টার শেষ করে 1 বছর পরে বের আসতেছে, কারণ কি ওই টাইমিংটা আমরা করতে পারি না বা ওই সচেতনতাটা আগের থেকে ক্রিয়েট হয়নি। সো যেহেতু তোমরা 47 যারা আছো, তোমরা এখানে যারা আছো তারা এত আগে থেকে হচ্ছে যে তোমরা অ্যাডভান্সড হয়েছে, সো আমি আশা করি যে তোমাদের মধ্যে থেকে কেউ কেউ এই সুবিধাটা নিতে পারবে। হ্যাঁ সিদ্দিক বল। ভাই নরমালি তো জিআরই হচ্ছে ইউএস এর জন্য, তো ইউরোপে যারা আছেন তো আইএলটিএস দিয়েই হয়, তো ওই ক্ষেত্রে কি জিআরই উল্লেখ করলে এটাকে আরো বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই, ভালো স্কোর থাকলে অবশ্যই অ্যাডভান্টেজ হবে, ম্যান্ডেটরি না বাট থাকলে অবশ্যই। এবং ইভেন যদি তুমি ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি দেখো, যে কোনো জায়গায় জিআরই লাগে, যে কোনো জায়গায় টপ ইউনিভার্সিটির কথা বলতেছি 20-30 এর মধ্যে, বা হ্যাঁ 20-30 এর মধ্যে যে ইউনিভার্সিটি আছে, ক্যামব্রিজ, অক্সফোর্ড, সব জায়গায় তুমি দেখবে যে জিআরই লাগে। হ্যাঁ, সো এছাড়াও মানে অন্যান্য জায়গায় জিআরই যেখানে লাগে না সেখানে দিলেও তোমার অ্যাডভান্টেজ থাকবে। সো আমার কথাই হচ্ছে কি এটা যে আমার এখানে এতগুলো অপরচুনিটি আছে, আমি সেটা কেন মিস করতেছি? আমি সবগুলোকে একসাথে নেই এবং সব জায়গায় ওভাবে অ্যাপ্লাই করি, দেন আমার ওখানে যদি না হয় হইলো না, যেখানে হইলো হইলো আমি সেখানেই যাব। এটাই হচ্ছে যে আমার কথা। তো আমরা actually আসলে সাহস কম করি, কিন্তু সাহস আসলে হচ্ছে যে অনেক বেশি করতে হবে, এবং এটা নিয়ে আমরা ক্যাম্পেইনও করবো আলাদা ভাবে ক্লাব থেকে। আচ্ছা, সো আমরা আসি আমাদের মেইন কাজে। সো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে যে আবার করবা যে কোনো সময়, কোনো প্রবলেম নেই, হাত তুললেই হচ্ছে যে আমি দেখবো যে কারা হাত তুলতেছে, কোশ্চেনটা পিক করবো। সো আমরা স্টেটমেন্ট অফ পারপাসটা নিয়ে কথা বলতেছিলাম। সো স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে যে একটা রিটেন ডকুমেন্ট, যেখানে তুমি হচ্ছে তোমার গল্প আকারে লিখবা যে কেন তুমি ওই ইয়ার জন্য, কেন তুমি এই ডক্টরাল ইয়েটা নিচ্ছ, কেন তুমি বেস্ট, কেন ওরা তোমাকে নিবে, কেন ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ, কেন ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে বা টপিক সাইড পড়তে যাচ্ছ সেটা। সো এটা নিয়ে আমরা এই ডিটেলস এ পরে আসবো। এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, এবং এটা খুব ভালোভাবে লিখতে পারলেই হচ্ছে যে ফান্ডিং সহ অ্যাপ্লিকেশন সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা চেষ্টা করব যে এখন থেকেই যাতে তোমরা হচ্ছে যে লেখা শুরু করো, সেই জিনিসটা হচ্ছে যে আমরা করার চেষ্টা করব। ওকে, সো এরপরে হচ্ছে কি যে জিম্যাট অথবা জিম্যাট হচ্ছে বিজনেস স্কুলের জন্য, সো এটা দেখা লাগবে না। দেখা যাচ্ছে বিজনেস স্কুলের জিম্যাট জিআরই দুটোই নিচ্ছে। সো সো মানে অ্যাকচুয়ালি জিম্যাটের সেই ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে যে বিজনেস স্কুল তারা জিম্যাটটাই বেশি প্রেফার করে অবশ্যই, আর জিআরইটা হচ্ছে যে সবার জন্য। সো সোশ্যাল সায়েন্স বলো, সায়েন্স বলো, আর্টস বলো, সবার জন্য জিআরই। সো জিআরইটা হচ্ছে যে, তো তোমরা জানো যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সো এখানে খুব বেশি সময় লাগাচ্ছি না, জিআরই স্কোরটা লাগবে। অনেকে মনে করে হচ্ছে জিআরই থাকলে আইএলটিএস বা টোফেল লাগে না। তো আশা করি তোমরা এখানে সবাই জানো যে জিআরই হচ্ছে কি যে তোমার অ্যাডমিশন টেস্টের মতো কাইন্ড অফ, আর আইএলটিএস টোফেলটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি তোমার ইংলিশে কথা বলা, ওদের ওইখানে সবকিছু ইংলিশে করতে পারবা কিনা সেটার জন্য হচ্ছে কি যে দেখা মানে দিতে হয় আর কি। সো আইএলটিএস অথবা টোফেল দুইটা একটা থাকলেই হয়, বাট ইউএসএ তে হচ্ছে টোফেলটা হচ্ছে কি যে প্রেফার করে, বাট মোটামুটি সব দুটোই হচ্ছে যে মোরলেস সেম। আচ্ছা, একজন জিআরই জিমেটের ইয়া বলছে, অনেকে ভাবতেছে জিমেটটা, আবার বলি জিমেটটা হচ্ছে বিজনেস স্কুল, বিজনেসে যারা আছে তাদের জন্য ইয়াটা, এছাড়া হচ্ছে সবাই জিআরই দিবা। ইভেন বিজনেস স্কুলে আমি আমার মতো বিজনেস স্কুলে যারা আছে তারা জিমেট বাদ দিয়ে জিআরই দিতে পারো। সো এটা নিয়ে আমি আসলে সময়টা ইয়া করলাম না। ট্রান্সক্রিপ্ট তো বললামই, তোমার রেজাল্ট যেটা সেটা ট্রান্সক্রিপ্ট পাঠাতে হয়। লেটার অফ রেকমেন্ডেশন এখানে 2টা বা 3টা ইউনিভার্সিটি প্রোগ্রাম ভেদ করে, তো তুমি যেখানে অ্যাপ্লাই করবা সেখানে দেখে নিবা। সো এখানে দেখা যাচ্ছে যে 3টা লেটার লাগে। সো এটা হচ্ছে কি যে টিচারদের কাছ থেকে নিতে হয়, সাধারণত টিচাররা হচ্ছে কি যে তোমাদের কাছ থেকে নেয়,
এটা নিয়েও আমরা হচ্ছে কি আলাদা একটা ক্লাস করাবো, ওখানে ইন ডিটেলস বলবো যে লেটার অফ রিকমেন্ডেশনটা আসলে কোন টাইপের টিচার থেকে নেওয়া উচিত, কিভাবে নেওয়া উচিত। আবার দেখা যাচ্ছে আমাদের দেশের লেটার অফ রিকমেন্ডেশনটা আমরা হচ্ছে কি যে লিখে দিতে হয়, স্যাররা লিখে দেয় না, তো ওইটাও কিভাবে করবো, কি কি ওগুলো হচ্ছে ডিটেলস বলবো আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে কি রিজিউমে। তো রিজিউমে তো তোমরা যারা রিজিউমে সিভি বা সো যেটাই হোক না কেন সেটা দেওয়া লাগে, ঠিক আছে। সো মোর অর লেস দেখা যাচ্ছে যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে লাগে জিআরই দিতে, ঠিক আছে। আরেকটা জিনিস নিয়ে হয়তো একদিন আমরা হচ্ছে যে একটু আকারে দেখাতে পারি যে ইউনিভার্সিটি সার্চিং কিভাবে করব, প্রফেসরের ইমেলিংটা কিভাবে করব, যেটা তুমি ইমেলিংটা হয়তো সোশ্যাল সায়েন্সে খুব বেশি একটা লাগে না, বাট সায়েন্সের স্টুডেন্টদের জন্য হচ্ছে ইমেলিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো ওইটা নিয়ে হচ্ছে যে আলাদা হচ্ছে আমরা ইয়া করাবো, ক্লাস নিব। সো ওইটা হয়তো আমি নিব না, কারণ যেহেতু আমি ইমেলিং করে আসিনি, বাট যারা করে আসছে এরকম বড় ভাইদেরকে নিয়ে আসবো ইন ডিটেলসে। সো এটা করবো। আচ্ছা, আমি একটু দেখি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। রেদুন সাত্তার, তুমি কোশ্চেনটা করে ফেলো। রেদুন সাত্তার, তোমার কথা শুনতে পাচ্ছি না। আর রেদুন সাত্তার, যেহেতু তোমার কথাটা শুনতে পাচ্ছি না, তুমি হচ্ছে যে চ্যাটে লিখে দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, সো মোটামুটি এগুলো বলে ফেললাম যে এই জিনিসগুলো লাগবে, এবং হ্যাঁ এখন মনে হয় শোনা যাচ্ছে, বলো। আনিকা ইবনাথ, তুমি কোশ্চেনটা করে ফেলো। ভাইয়া, কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে স্যাম্পল রাইটিং চায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, আমার কোর্স রিলেটেড স্যাম্পল রাইটিং বা হচ্ছে ওদের প্রোগ্রামের টপিক রিলেটেড স্যাম্পল রাইটিং, আমি একটু কনফিউজ যে এখানে স্যাম্পল রাইটিং এর টপিকটা কি হতে পারে। স্যাম্পল রাইটিং আই থিঙ্ক খুবই এক্সেপশনাল কেস ছাড়া স্যাম্পল রাইটিং ইজ অপশনাল থিং। মানে তোমরা কেউ বদার্ড হয়ে না এটার ব্যাপারে। তবে স্যাম্পল রাইটিং দেওয়াটা দিতে পারলে ভালো, বাট মানে স্যাম্পল রাইটিংটা কি যে মানে তোমার একাডেমিক রাইটিং এর অভ্যাসটা আছে কিনা। সো যদি তোমার কোনো পাবলিকেশন থাকে, ইভেন যদি পাবলিকেশন না থাকে কিন্তু তুমি থিসিস ওয়ার্কে করছো, সেটা লেখা আছে, সেটা দিলে হচ্ছে কি যে তোমার রাইটিং এর ইয়েটা দেখবে ওরা আর কি, ঠিক আছে। সো আগে একটা জিনিস বলি, আমরা আসলে একটু ডিসঅনেস্ট থাকি এসব অ্যাপ্লিকেশনের সময়, বাট যত অনেস্ট থাকা যায় তত ভালো। সো দেখা গেছিল কি, কার জানি একটা গল্প শুনছিলাম, সে বলে গেছিল সে পাইথন পারে নাকি, খুব মানে অ্যাডভান্স প্রোগ্রামিং পারে এরকম বলে সিবিতে টিভিতে এসব বলে গেছিল, এবং নেওয়ার পরে যখন দেখছে যে সে পারে না, পরে মনে হয় তার ফান্ডিং নিয়ে কি জানি একটা প্রবলেম করছিল, মানে এরকম করে আর কি, যে মানে তুমি মিথ্যা কথা বলে গেলে তোমারই লস হবে। বাট ইন জেনারেল সেন্সে স্যাম্পল রাইটিং মানে হচ্ছে যে তোমার একাডেমিক কোনো রাইটিং আছে কিনা, তুমি যেটা লিখছো ওইটা ওদেরকে ওখানে দিবা আর কি। সো এই ক্ষেত্রে একটু আগে থেকে বলে দিই, প্লাগারিজমটা নিয়ে হচ্ছে কি যে প্লাগারিজমটা নিয়ে একটু হুঁশিয়ার থাকবে, একটু চেক করে দিবা এই জিনিসগুলো। বোথ স্টেটমেন্ট অফ পারপাস এবং স্যাম্পল রাইটিং দুইটা ক্ষেত্রে। স্টেটমেন্ট অফ পারপাসও ওরা তোমার রাইটিং সম্পর্কে আইডিয়া পাবে, তারপর স্যাম্পল রাইটিং হচ্ছে কি যে তোমার এরিয়া হচ্ছে যে যে রিসার্চ পেপার, অথবা তোমার এরিয়া না হইলেও তুমি যেখানে অ্যাপ্লাই মানে তোমার যদি থিসিস পেপার, রিসার্চ পেপার, পাবলিকেশন থাকে সেগুলো আর কি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে রেজন সপ্তাহ জিজ্ঞেস করছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ফান্ডিং কিরকম এবং সিজিপি কম থেকে সেক্ষেত্রে ফান্ডিং পাওয়া যায় কিনা। ফান্ডিং কিরকম এটা আমি তোমাদেরকে বলতে গেলে একটু কঠিন হয়ে যায় আর কি। ফান্ডিং আসলে এখন তোমরা বললে যে এই জিনিসটা রিলেটিভ, ফান্ডিং কিরকম, এখন তুমি কার সাথে তুলনা করবা, সায়েন্সেস ফ্যাকাল্টির সাথে নাকি ওয়ার্ল্ডের অন্যান্য ক্ষেত্রে, নাকি তোমার পসিবিলিটি কিরকম। সো আমি তোমার পসিবিলিটি কিরকম সেই অ্যাঙ্গেল থেকে বলতেছি যে ফান্ডিং কিরকম ফান্ডিং পাওয়া যায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ফান্ডিং আছে, সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ফান্ডিং আছে, এবং প্রত্যেকটা ইয়াতে পিএইচডি তে হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, তারপরে হচ্ছে যে তোমার পাবলিক পলিসি, আরো যেসব মানে সাবজেক্ট আছে সব সাবজেক্টে ফান্ডিং পাওয়া যায়, এবং তুমি অ্যাপ্লাই করলে মোটামুটি ফান্ডিং পাবা। সিজিপিএ কম থাকলে, দেখো সিজিপিএ কম থাকলে মানে কি, সিজিপিএ এখানে একটা ভালো কোশ্চেন এই করছো, এই কোশ্চেনের ক্ষেত্রে আমি কিছু কয়টা কথা বলতে পারবো। এই দেখো তোমার কি কি লাগতেছে, আরেকবার আসি, স্টেটমেন্ট অফ পারপাস, জিম্যাট, জিআরই, টোফেল,
transcript, letter of recommendation, resume. This is a package. This is a package. হ্যাঁ, সো প্যাকেজ যখন বলতেছি তখন মনে রাখো যে কোনো নির্দিষ্ট একটা কিছুর উপরে যে মানে হচ্ছে যে আমার ফান্ডিংটা নির্ভরশীল না। এমআইটির মতো ইউনিভার্সিটির কথা বাদ দাও, ইন জেনারেল বলতেছি, ঠিক আছে? কোনো কিছু নির্দিষ্ট একটা উপরে নির্ভর করে না। তোমার যদি একটা তোমার এই প্যাকেজে কোথাও যদি একটু ঘাটতি থাকে, তুমি আরেক জায়গায় ঘাটতিটা পূরণ করতে পারবো। এখানে একটা অপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে পাবলিকেশন। এখানে পাবলিকেশন চায় না, কোনো ইউনিভার্সিটিতেই কোনো ইয়াতেই সাধারণত পাবলিকেশন চায় না। পাবলিকেশন থাকলে ভালো, বাট পাবলিকেশন ইজ নট নেসেসারি, কিন্তু পাবলিকেশন থাকাটা ভালো। তো ধরো হচ্ছে কি যে আজকে তাহলে দেখো এখানে তোমাদেরকে আমি হচ্ছে যে ফেসবুকে আজকে একটা পোস্ট শেয়ার করছি, সেটা দেখে আসি। হ্যাঁ, এটা সো বাংলাদেশের রেড গ্রিন সোসাইটি আছে যারা হচ্ছে যে খুব ভালো কাজ করতেছে কেমিস্ট্রি, যারা কেমিস্ট্রি আছে তারা ওইখানে যে কাজ করতে পারো। সো সে এখান থেকে একটা ইয়া লিখছে, মোহাম্মদ এ হালিম আমাদের জাহাঙ্গীরনগরেরই ছিলেন অ্যালুমনাই। তিনি হচ্ছে বাইরে একটা দেশে কোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নামটা আমি ভুলে গেছি, ওই ইউনিভার্সিটিতে তিনি হচ্ছে কি যে প্রফেসর এখন। উনি স্টুডেন্ট নেয় ফান্ডিং, উনি নিজে ফান্ডিং দিয়ে স্টুডেন্ট নেয়। উনি কার্নেগি মেলন থেকে পোস্টডক করা, ইউনিভার্সিটি অফ আরকানসাসে হচ্ছে যে উনি প্রফেসর মানে কেমিস্ট্রি হিসেবে প্রফেসর হিসেবে আছেন। আমাদের জাহাঙ্গীরনগর 43 ব্যাচেরও একটা ছেলে মনে হয় ওখান থেকে মাস্টার্স করছে। সো ইউনিভার্সিটি অফ আরকানসাসে উনি আছেন, উনি জাহাঙ্গীরনগরেরই অ্যালুমনাই। সো তার প্রতিষ্ঠান একটা রিসার্চ প্রতিষ্ঠান রেড গ্রিন গবেষক, সেখানে সে গবেষক মানে সে রেড গ্রিন গবেষণ ছিল। সে আমেরিকা ক্লেমেন্সন ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছে, সে চট্টগ্রাম ইউনিভার্সিটি রসায়ন বিভাগে অনার্স পাস করছে। রেড গ্রিন ল্যাবে ফুল টাইম গবেষণার কাজ শুরু করছে তার অনার্সের শেষে, এবং অনার্সের সিজিপিএ ছিল তার 3-এর সামান্য উপরে, তার মানে খুবই মিনিমাল। এবং গত 3 বছর সে 5টা আর্টিকেল পাবলিশ করছে। ক্লেমেনসন ছাড়াও সে আরো 2টা ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছে, ফান্ডিং সহ অবশ্যই। সো এই অফার গুলা সে 3-এর মোটামুটি ইয়ে হওয়ার পরও সে 3টা ইউনিভার্সিটি থেকে সে হচ্ছে যে অ্যাডমিশন অফার পাইছে এখনই, আরো হয়তো কয়েকদিন পর আরো পাবে। ফেব্রুয়ারিতেই সে 3টা পেয়ে গেছে, ঠিক আছে? এবং ক্লেমেনসন খুব ভালো ইউনিভার্সিটি। সো এই এরকম সিচুয়েশন হচ্ছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি বলতেছি না, সবার ক্ষেত্রেই বলতেছি। এটা কেন আনলাম দেখো, একটু আগে যেটা বলতেছিলাম, দিস ইজ এ প্যাকেজ। তো কোথাও কোথাও যদি তোমার একটু ল্যাকিংস থাকে সেটা তোমার অন্য জায়গায় ভরপাই করার সুযোগ আছে। তোমার সিজিপি একটু কম, জিআরইতে স্কোর বাড়াও, জিআরইতে স্কোর কম, তোমার পাবলিকেশন এখানে নাই, ম্যান্ডেটরি না, বাট পাবলিকেশন দেখাও। তোমার রিসার্চের মানে রিসার্চ দেখো, ইটস এ পিএইচডি বলো অথবা মাস্টার্স যেটা রিসার্চ ট্র্যাক, সেখানে সেসব মাস্টার্স এর ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে গিয়ে যে তোমার রিসার্চের দিকে ফোকাস বেশি দেখাইতে হবে যে আমি আমার এটাতে আগ্রহ আছে এবং ট্রু আগ্রহ আছে, তোমাকে কনভিন্স করতে হবে সামহাউ যে হ্যাঁ তোমার আগ্রহ কিরকম, তুমি কিভাবে কি করছো। এটা এক্সপেরিমেন্ট পারপাস যখন দেখাবো এই জিনিসগুলো আমি আরো ডিটেলসে বলবো। সো খুব মানে তোমার এই আগ্রহ আছে এই সেই এগুলা, এবং খুব তাদেরকে কনভিন্স করতে হবে রিসার্চ। কারণ পিএইচডি তে ওরা মনে করে কি ভালো স্টুডেন্টরাই যে ভালো গবেষক হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? গবেষণার জন্য হচ্ছে অত ভালো স্টুডেন্ট যে হইতে হয় ব্যাপারটা এরকম না, গবেষণার জন্য অন্য ধরনের মাইন্ড লাগে, এবং এটা সবাই হয় না। যেমন ভালো স্টুডেন্ট যেমন ভালো টিচার হবে এটাও ম্যান্ডেটরি না, ঠিক তেমনি ভালো স্টুডেন্ট যে ভালো গবেষক হবে সেটাও না। সো এটাই হচ্ছে গিয়ে যে ওরাও মনে করে, এবং এই কারণে ওরা হচ্ছে গিয়ে যে তুমি যদি কনভিন্স করতে পারো ইউ আর এ গুড রিসার্চার, বাট বা তোমার খুবই আগ্রহ আছে, তুমি ভালো করতে পারবা, তোমাদেরকে সে নিবে। সো ইচ এন্ড এভরিথিং হচ্ছে কি ইটস এ প্যাকেজ। তুমি তোমার এই জায়গাটাতে তোমার যেখানে সম্ভব হয় সবগুলো ভালো করতে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি যতটুকু পারো করে করে অ্যাপ্লাই করতে হবে। এবং যেটা বললাম না, আমরা সাহস করি না, সাহস করলে বাইরের দেশে এই স্কলারশিপ পাওয়াটা কোনো ব্যাটার না। সো আমি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে মোটামুটি কথা শেষ করলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে যে আমার জিআরই দিয়েটা আসি। সো জিআরই ওটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দেখাই। ইউটিউব চ্যানেলে যাবা, যে হচ্ছে গিয়ে যে এখানে যে ইউএইচএসসি লিখে সার্চ দিলেই হচ্ছে গিয়ে যে আমাদের চ্যানেলটা পেয়ে যাবা। আমাদের চ্যানেলে যদি অন করো
তাহলে দেখবা যে এখানে অনেকগুলো ভিডিও আছে। এত ভিডিওর মধ্যে হচ্ছে কি যে এলোমেলো হারায় ফেলবা, সো এই কারণে প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গেলে দেখবা যে সুন্দর করে সাজানো আছে। এই যে আর প্রোগ্রামিং এর এখন পর্যন্ত 5টা ক্লাস হয়েছে, এই 5টা ক্লাসের ভিডিও আছে। আমাদের পাইথনের বেসিক্স কোর্স যেটা হয়েছিল সেখানে 16টা ক্লাস আছে, এই যে 16টা ক্লাস। তারপরে হচ্ছে ডাটা সায়েন্সের জন্য ক্লাস হয়েছিল 19টা, এই যে 19টা আছে। গত বছর জিআরই এখানে 33টা, আরো 19টা মতো ক্লাস হচ্ছে কি যে একটা বাকি আছে, যেটা হচ্ছে যে আমাদের অ্যাড করার প্রসেস চলতেছে। সো গত বছর জিআরই কোর্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম আমাদের এই যে ল্যাটেক্স এর যে ওয়ার্কশপ হয়েছে সেটা, তারপরে যে লিঙ্কডইনের ওয়ার্কশপ হয়েছে সেটা, ঠিক আছে। তারপর আমাদের গ্রুপ স্টাডিতে আরো বিভিন্ন বিভিন্ন জিনিস আছে, ওই জিনিসগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবো। সো আমরা হচ্ছে যে মেইনলি জিআরই কোর্সটা দেখি, এইভাবে না দেখে এইভাবে দেখি, ভিউ ফুল লিস্ট। হ্যাঁ, সো এটা জিআরই কোর্স। সো দেখবা যে জিআরই কোর্সের শুরু প্রথম দুইটাতে হচ্ছে কি যে আমরা জিআরই ইন্ট্রোডাকশন দিছি। সো আজকে আমি অত ডিটেলস ইন্ট্রোডাকশন দিব না, খুব দ্রুত আগায় যাব, মানে জাস্ট পয়েন্টগুলো টাচ করে যাব। সো আমি সবাইকে বলবো যে এই দুইটা ভিডিও দেখে আসতে, ঠিক আছে। আমি এই লিস্টটা হচ্ছে কি যে তোমাদের সুবিধার্থে চ্যাটে দিয়ে দিচ্ছি, বা তোমাদেরকে দেখাইলাম যে জিআরইটা মানে এই জিনিসটা কিভাবে তোমরা ইউটিউবে সার্চ দিবা, বাট তারপর লিংকটা দিয়ে দিচ্ছি। একজন কোশ্চেন করছে যে বিগিনার হিসেবে, সো বিগিনার হিসেবে কি করবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে ফার্স্টে হচ্ছে কি যে জিআরই আমি বলবো যে জিআরই আগে দাও আইএলটিএস বা টোফেল এর আগে, কারণ জিআরই দিয়ে দিলে ওগুলোর অর্ধেকের বেশি প্রিপারেশন হয়ে যায়। সো সেক্ষেত্রে হচ্ছে যে, এবং জিআরই দিলে দেখা যাচ্ছে কি আইএলটিএস বা টোফেল এর স্কোর বাড়ে, কারণ ওটা থেকে ওইটা বেশি মানে উপরের লেভেলের। সো এইটা করলে ওটাতে আরো বেটার হয় আর কি রেজাল্ট। সো আমি বলবো যে জিআরই প্রিপারেশনটা নেওয়া, এটা আমিও এভাবে করছি, বাট এটার ব্যতিক্রম যে করেনি মানুষ আগে আইএলটিএস বা টোফেল দেন, ব্যাপারটা এরকম না, এবং ওভাবে করে যে ওরা সাকসেস হয় না, ব্যাপারটা এরকম না। আমি যেটা প্রেফার করি আমি সেটা তোমাদেরকে বললাম। সো যেটা বলতেছিলাম আমি যে বিগিনিং যে দুইটা ভিডিও আছে, এই দুইটা ভিডিওটা দেখবা, ঠিক আছে। বাকিগুলা হচ্ছে কি যে আমরা হয়তো তোমাদেরকে সাজেস্ট করবো কিভাবে কতটুকু কি করবা, বাট বিগিনিং এটা করবা। সো বিগিনিং এই দুইটা করাটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট দেখাটা। এখানে ইন ডিটেইলসে ভেঙে ভেঙে জিআরই কত কি আছে, কিভাবে কি করবো ওই জিনিসটা বলা আছে। আমি হয়তো কোর্সের মাঝখানে এই জিনিসগুলো বারবার নিয়ে আসবো, বাট আজকে হচ্ছে কি যে আমি ওই দুইটা স্লাইডকে আমি জাস্ট রিভিউ দিব খুব দ্রুত, যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে করি। সো হোয়াট ইজ জিআরই, ওয়াই জিআরই, এই কোশ্চেন গুলাতে আমি না গেলাম। এখানে জাস্ট একটু বলে রাখি, জিআরই যে কোম্পানিটা নেয় ইউএসএ তে, সেই কোম্পানির নাম হচ্ছে কি ইটিএস, এবং যে মানে ওরা হচ্ছে কি যে এটা কোশ্চেন এবং এটা অর্গানাইজেশন সব করে। পরীক্ষাটা যারা নেয় তারা হচ্ছে কি যে তাদেরকে প্রোমেট্রিক বলে, বাট এগুলো বেশি বোঝার করার দরকার নেই। যে রেজিস্ট্রেশন একটু বলি, যে রেজিস্ট্রেশনের কস্ট হচ্ছে $205। সো কনভার্ট করে নাও 16,000 17,000 সামথিং ইন বিটুইন, এরকম মতো টাকা লাগে এটা প্রত্যেকটা কোশ্চেন দিতে, পরীক্ষা দিতে। এবং হচ্ছে গিয়ে যে আমাদের দেশে শুধুমাত্র কম্পিউটার বেস টেস্ট আছে, পেপার বেস টেস্টটা নাই, কম্পিউটারের পরীক্ষা দিতে হয়। একবার পরীক্ষা দিলে তুমি পুনরায় পরীক্ষা 21 দিন পরে দিতে পারবা, এবং বছরে ম্যাক্সিমাম 5 বার দিতে পারবা, ঠিক আছে, 1 বছরে। সো দেখা যাচ্ছে যে কোনো সময় দেওয়া যায়, এবং আসলে আমার মনে হয় আমাদের এখানে মনে হয় সপ্তাহে 4 দিনই মনে হয় জিআরই দেওয়া যায়, যে কোনো সময়, বছরের যে কোনো সময় হচ্ছে যে পরীক্ষা দেওয়া যায়। সো তুমি তোমার এই শিডিউল অনুসারে এই পরীক্ষাগুলো দিতে পারবা। সো ঠিক আছে। সো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় এটা হচ্ছে যে হয়তো আরো পরে হিসাব করবা, বাট এখন যদি প্রিপারেশন মানে প্ল্যানিং সব করে রাখো, যেটা বলতেছিলাম সেপ্টেম্বর অক্টোবর মধ্যে করে থাকলে তোমার এই জিনিসগুলো নিয়ে রিটেকিং যদি করতে মানে রিটেক কোনো কারণে যদি জিআরই পরীক্ষা খারাপ হয়, রিটেকিং এর সময় পাওয়া যাবে, স্কোর রিপোর্টের সময় পাওয়া যাবে, অ্যাপ্লিকেশন ডেডলাইন কোনোটা মিস হবে না। সো এরকম হয় আর কি। আচ্ছা, সো এবার আসো জিআরই ভিতরে পরীক্ষার স্ট্রাকচারটা কি এরকম। সো পরীক্ষার স্ট্রাকচারটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমি ইন ডিটেইলসে দেখাবো একটু পরে,
কোশ্চেন কিভাবে কিরকম টাইপের আসে, আমি একদম রিয়েল কোশ্চেন দেখাবো, একদম রিয়েল কোশ্চেন। বাট তার আগে হচ্ছে যে একটু দেখে নাও যে কি কি জিনিস হয় আর কি। সো আমাদের একটা রাইটিং পার্ট থাকে, সেটা নিয়ে একটু পরে বলতেছি। আরেকটা থাকে ভার্বাল রিজনিং, ভার্বাল বলি আমরা সবাই। সো ভার্বালটা অ্যাকচুয়ালি ইংলিশ রিডিং কম্প্রিহেনশন, শূন্যস্থান পূরণ এবং বিভিন্ন জিনিস আছে। আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ, যেটা হচ্ছে ম্যাথ পার্ট। সো পরীক্ষার সিস্টেমটা কিরকম হয়, সো যে কোনো, এটা তোমরা একটু পরে দেখাবো, একদম প্র্যাকটিস মানে একদম রিয়েলটা দেখাবো, তার আগে একটু দেখে নাও। অ্যানালিটিক্যাল রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিংটা হচ্ছে গিয়ে যে দুইটা রাইটিং থাকে এবং প্রত্যেকটা 30 মিনিট করে 1 ঘন্টার একটা রাইটিং দিতে হয়, ঠিক আছে। তারপরে আইদার তোমার হচ্ছে যে কোয়ান্টিটিভ আসবে, অর তোমার হচ্ছে কি শুরুতে ভার্বাল আসবে, যে কোনো একটা আসতে পারে। বাট যেটাই আগে আসুক, ফর এক্সাম্পল আগে কোয়ান্টিটিভ আসছে, তার মানে তার পরেরটা ভার্বাল হবে। আচ্ছা, কি বলতেছি হয়তো নতুন যারা একদম তারা কেউ বুঝবো না, একটু ডিটেলসটা দেখো। 20টা কোশ্চেন 35 মিনিট, এরকম সেটে সেটে প্রত্যেকটা সেট 20টা কোশ্চেন করে। এখানে তো জাস্ট দুইটা রাইটিং করলাম শুরুতে, রাইটিং পার্টটা শেষ হলে কোয়ান্টিটিভ ভার্বাল, কোয়ান্টিটিভ ভার্বাল, কোয়ান্টিটিভ, এরকম অল্টারনেটিভ করে 5টা সেকশন আসে এবং প্রত্যেকটা সেকশনই 20টা কোশ্চেন আছে। কোয়ান্টিটিভ এর ক্ষেত্রে 20টা কোশ্চেন অ্যান্সার করার জন্য 35 মিনিট পাওয়া যায়, আর ভার্বালের 20টা কোশ্চেন অ্যান্সার করার জন্য 30 মিনিট পাওয়া যায়। সো 20, এখানে 20টা কোশ্চেন কোয়ান্টিটিভ দিলে তারপরে ভার্বাল কোশ্চেন দিবে, তারপর আবার কোয়ান্টিটিভ দিবে, তারপর আবার ভার্বাল দিবে, তারপর আবার কোয়ান্টিটিভ দিবে। সো এরকম হচ্ছে, এবং যদি শুরুতে ভার্বাল শুরু হয় তাহলে ভার্বাল 3টা পাবো, কোয়ান্টিটিভ 2টা পাবা। সো যদি কোয়ান্টিটিভ 3টা হয় অথবা ভার্বাল 3টা হয়, যেটাই 3টা হচ্ছে তার মধ্যে ওরা 2টা কাউন্ট করে আর একটা কাউন্ট করে না, একটা এক্সপেরিমেন্টাল থাকে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে কোনটা এক্সপেরিমেন্টাল সেটা তোমরা জানবা না। সো তোমাদেরকে প্রত্যেকটা সেকশনই খুবই ইম্পর্টেন্ট, মানে সমান গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা, এবার এগুলার হচ্ছে এই কথাগুলো বারবার আসবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এগুলো নিয়ে খুব বেশি একটা ওয়ারিড হওয়ার দরকার নেই যে এতগুলো ইনফরমেশন পাচ্ছি ভাই ভুলে যাবো কিনা। টুকে রাখতে পারলে টুকে রাখো, এটার ভিডিও আবার দিব, দেখতে পারবা, সমস্যা নেই। সো এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, সো দেখো এখানে এটা হচ্ছে ডিফিকাল্টি কিরকম থাকে, এটা হচ্ছে সেকশন অ্যাডাপটিভ। সেকশন অ্যাডাপটিভ মানে কি? সেকশন অ্যাডাপটিভ মানে হচ্ছে ডিফিকাল্টি লেভেল প্রত্যেকটা সেকশনে বাড়ে বা কমে। সো ধরো ফর এক্সাম্পল তোমার প্রথমটা আসছে ভার্বাল রাইটিং এর পরে। সো ভার্বালটাতে যেটা করতে হয়, যে ভার্বালটাতে মিডিয়াম লেভেলের কোশ্চেন আসে মোটামুটি, ঠিক আছে। মানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে মিডিয়াম, হার্ড, ইজি, মানে পাঁচ ক্যাটাগরি কোশ্চেন থাকে, ভেরি ইজি, ইজি, মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড, এই 5 লেভেলের কোশ্চেন থাকে। বাট এখানে মোটামুটি মিডিয়াম লেভেলের কোশ্চেন বেশি থাকে আর কি, ঠিক আছে। ভার্বাল মানে প্রথমটাতে কোয়ান্টিটি, প্রথমটাতেও এরকম মিডিয়াম লেভেলের কোশ্চেনটা বেশি থাকবে। তারপর এখানে তুমি কেমন পারফরমেন্স করছো সেটা ওরা দেখবে। তুমি যদি এখানে ভালো পারফরমেন্স করো তাহলে পরের দুইটা কঠিন লেভেলের কোশ্চেন আসবে, ঠিক আছে। আর এটাতে যদি তুমি মিডিয়াম লেভেলেরই করো, ধরো 10-12টা করতে পারছো, তাহলে পরেরটাও মিডিয়াম লেভেলের আসে। আর ধরো এটাতে যদি তুমি খারাপ করছো, ধরো 7টা-8টা ভালো পারছো, তাহলে পরেরটা একদম ইজি আসে। এবং মার্কিংটা ওভাবেই হয়। মনে করো না যে পরেরটাতে হার্ড আসলে তোমার সমস্যা, ওভাবেই ওরা হচ্ছে যে হিসাব করে মার্কিং করে। বাট ইন জেনারেল সেন্সে আমরা অত ডিফিকাল্টিতে যাব না। আমরা মনে করবো যে ভার্বালে 3টা থাকলেও তো 2টা কাউন্ট হবে, সো 2টাতে কয়টা কোশ্চেন, 20-20-40, আর কোয়ান্টিটিভেও 20-20-40। তার মানে কি, রাইটিংটা নিয়ে আমরা আপাতত চিন্তা করতেছি না। ভার্বাল হচ্ছে 40টা, কোয়ান্টিটিভ হচ্ছে 40টা, তার মানে টোটাল 80টা কোশ্চেন। আর জিআরইতে আমরা জানি যে জিআরই 340-এর মধ্যে পরীক্ষা হয় আর কি। সো যারা জানে না তারা একটু জেনে রাখো, জিআরইতে 260 নাম্বার মানে হচ্ছে গিয়ে 0। সো যারা প্রথমবারের মতো শুনতেছে তাদের কাছে হয়তো অদ্ভুত শোনা যেতে পারে, বাট সামহাও এটা ওরা করছে। তো আমি এটা নিয়ে একটু মজা করি, সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন 320 পাইছিলাম প্রথম পরীক্ষা দেওয়ার সময়, তো তখন হচ্ছে গিয়ে যে আব্বু যখন শুনছে 340-এ 320 পাইছে, আব্বু তো খুশি যে হ্যাঁ ছেলেটা অনেক ভালো করছে, 340-এ 320 পাইছে। এখন আব্বুকে যদি বলতাম 80-তে 60 পাইছি, তাহলে এই জিনিসটা অত গুরুত্ব পাইতো না, যেটা 340-এ 320 পাইছি। কিন্তু যারা জিআরই নিয়ে আইডিয়া আছে তারা জানে যে হ্যাঁ
60 নাম্বার পাওয়া মানে ওই 80-তে 60 বা 340-এ 320 পাওয়া এই জিনিসটা যে কিরকম মানে কতটুকু পরিশ্রম বা কতটুকু করা লাগে সেই জিনিসটা তারা বুঝবে যাদের এখানে আইডিয়া আছে। আর যাদের আইডিয়া নাই তারা হচ্ছে গিয়ে যেভাবে বুঝবে না। সো এটা ওই সেন্সে ভালো হয়েছে, বাট হোয়াট এভার ইট ইজ 360 হচ্ছে গিয়ে যে 0 আর নাম্বার যোগ করলে 340 এরকম। সো প্রত্যেকটা কোশ্চেনকে আমরা ইকুয়াল গুরুত্ব দিয়ে আমরা হচ্ছে কি যে 340 ওভাবে হিসাব করব, ঠিক আছে? ওই কমপ্লেক্স ইয়াতে যাব না। আচ্ছা, সো জিমেটে একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে ক্যালকুলেটর, বাট জিআরই কোয়ান্টিটিভ কোশ্চেন গুলো করার ক্ষেত্রে তোমরা একটা অন স্ক্রিন ক্যালকুলেটর থাকবে। অন স্ক্রিন মানে হচ্ছে কি যে তোমার এখানে কোথাও হচ্ছে কি যে বাটন থাকবে, ফর এক্সাম্পল ধরো এই জায়গায় বাটন থাকে সাধারণত, তো এখানে ক্যালকুলেটরের বাটন থাকে, ওখানে ক্লিক করলে এখানে ক্যালকুলেটর একটা একদম সিম্পল ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগ করার মতো একটা ক্যালকুলেটর পাওয়া যায়, ওখানে হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে মানে ইয়া করা যায় আর কি, ঠিক আছে? আর কি, আচ্ছা, সো আর কোনো কিছু নিয়ে ইন ডিটেলসে আর আলোচনা করব না। এই যে এখানে যেটা বলছে 17 থেকে 20টা কোশ্চেন যদি কারেক্ট হয় প্রথম সেকশনে তাহলে পরেরটা হার্ড হবে। যদি 13টা থেকে 16টা হার্ড হয় তাহলে মিডিয়াম হার্ড হবে, 8 থেকে 12টা হইলে মিডিয়াম হবে, 4 থেকে 7 হইলে মিডিয়াম ইজি, 0 থেকে 3 হইলে ইজি। সো এই জিনিসগুলো আমি আরো ডিটেলসে ব্যাখ্যা করছি ওই দুইটা ভিডিওতে, সো তোমরা এটা দেখে নিও আর কি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, আপাতত কোশ্চেন নাই। সো ইস্যু কি, আর্গুমেন্ট কি, ইন ডিটেলসে আমি আজকে যাব না, দেখাবো একটু পরে একটা রিয়েল কোশ্চেন। সো এই কারণে হচ্ছে যে আমি এই কোশ্চেন গুলাতে যাচ্ছি না, এগুলো সেমিনারের জন্য বানাইছিলাম এই কোশ্চেনটা। সো রিসোর্সেস কি কি ইউজ করবো জাস্ট এক নজর চোখ বুলাই, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আবার দেখবো। কোয়ান্টের ক্ষেত্রে বা ম্যাথে প্র্যাকটিসের ক্ষেত্রে যারা মনে করো যে আমার বেসিক্সটা একটু দুর্বল, তারা জিওএইচএস এর ইউটিউব চ্যানেল থেকে আমাদের থিওরি গুলো দেখবা, প্র্যাকটিস গুলো দেখবা। ম্যানহাটন 1 to 6 নামে একটা বই আছে, সেখানে হচ্ছে গিয়ে যে জিআরইর জন্য যে ম্যাথ গুলো লাগে সেই ম্যাথ গুলো হচ্ছে গিয়ে যে তোমার বেসিক্সটা, নট প্র্যাকটিস, বেসিক্সটা হচ্ছে কি দিয়ে দেয় ওরা, প্র্যাকটিস কিছু আছে। তারপরে ম্যাগুস নামে একটা কোচিং সেন্টার আছে, আমরা এটা প্রেফার করি যে তোমাদের যাদের সামর্থ্য আছে অথবা শেয়ারে পারলে শেয়ারই কিনবা, বাট আমি প্রেফার করি যাদের অ্যাবিলিটি আছে তারা নিজেরাই একটাই কিনবা, কারণ এখন ব্যাখ্যা করার মতো সময় নাই। সো ম্যাগুসের অ্যাকাউন্ট কিনলে ওখান থেকে ম্যাগুসের লেসনস ভিডিও তোমার ইন্ডিভিজুয়াল এভরি টপিক খুব ভালোভাবে ওরা ব্যাখ্যা করে। এরপরে খান, তারপরে যদি কোনো টপিকস পার্টিকুলার টপিকসের যদি প্রবলেম হয়, খান একাডেমির নাম তোমরা অনেকেই জানো, ওখানে হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ইন ডিটেইলসে ব্যাখ্যা করে। সো খান একাডেমি ইটস নট ফর জিআরই, বাট কোনো পার্টিকুলার টপিকসে যদি কোনো প্রবলেম থাকে আমরা যখন করাবো টপিকস তো যাব, সো সবারই দেখা যাচ্ছে যে কোনো না কোনো টপিকস হয়তো একটু প্রবলেম থাকে, তো তারা হচ্ছে কি যে কোথাও কোনো সলিউশন না পাইলে এগুলোতে কোনটাতে সলিউশন খান একাডেমি থেকে আরো ইন ডিটেইলসে দেখে নিতে পারবে। সো ইটস ফর বেসিক ডেভেলপমেন্ট। হয়তো দেখা যাচ্ছে সবার এটা করা লাগবে না, বা যারা মোটামুটি মনে করো যে না আমি মোটামুটি কি জানি বলে ম্যাথে ভালো পারি, তাই সেই ক্ষেত্রে আমাদের ক্লাসের পরে আর এগুলোতে হয়তো অত বেশি সময় দিতে হবে না, রাদার তোমরা হচ্ছে কি যে তারপরে বলবো ম্যাগুসের লেসনস ভিডিওটা দেখতে পারো, বাট তোমাদের মেইন ফোকাস করতে হবে যে কোর প্র্যাকটিস। আর যাদের বেসিক্স ভালো না তার বেসিক্স শেষ করার পরেও কোর প্র্যাকটিসে আসতে হবে। সো মেইনলি আমরা আসলে ফলো করবো এইসব বইগুলোতে মেইনলি, ঠিক আছে? সো ইটিএস অফিসিয়াল ইটিএস কোন কোম্পানি, সেই কোম্পানি যারা জিআরই অর্গানাইজ করে। সো তাদের 3টা বই আছে, মূলত 4টা বই আছে। সো আমরা হচ্ছে একটা 3টা হচ্ছে যে নতুন বই, একটা পুরান বই। সো অফিসিয়াল গাইড ইটিএস এর, সেটা হচ্ছে সেখান থেকে ম্যাথের জন্য প্র্যাকটিস করবো। কোয়ান্টিটিভের জন্য হচ্ছে আলাদা একটা বই আছে, সেটা প্র্যাকটিস করবো। ম্যানহাটন 5 পাউন্ড, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট বুক ফর কোয়ান্ট প্র্যাকটিসের জন্য। তারা হচ্ছে যে এই ম্যানহাটন 5 পাউন্ড ইয়াটা করবো, মানে বই থেকে হচ্ছে যে প্র্যাকটিস করবো আমরা। এই ম্যানহাটন 5 পাউন্ডেরই প্রায় 80% এর মতো হচ্ছে কোশ্চেন আমি সলভ করে দিয়েছিলাম গত বছর, ইউটিউবে ভিডিওগুলো আছে। আচ্ছা, ম্যাগুস নামে যে কোম্পানির কথা বলছিলাম ওদেরও প্র্যাকটিস কোশ্চেন আছে, ম্যাথ নোভা ম্যাথ বাইবেল।
সো এটা বাদে বাকি সবগুলো তো বই, ওই বইগুলো হচ্ছে যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল লিংকে আছে। সো শারিয়ার, তুমি কি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালের লিংকটা, অথবা জিলানি স্টাডি ম্যাটেরিয়ালের গুগল ড্রাইভের লিংকটা হচ্ছে যে একটু এখানে আমাদের দিয়ে দাও, অথবা গ্রুপে পোস্ট করে দিতে পারো, যাতে সবাই পেয়ে যায়। আরেকটা জিনিস বলি, এখানে হয়তো অনেকে ফেসবুকে জিআরির জন্য একটা আলাদা গ্রুপ খোলা হয়েছে, এবং ওই গ্রুপের ইয়াটা হচ্ছে যে আমরা ইমেল করছি তোমাদেরকে, এবং ওই জিনিসগুলো হচ্ছে যে একটু দেখো, এবং ওই গ্রুপে হচ্ছে যে সবাই যোগদান করো, এবং যোগদান মানে ওই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠানোর সময় একটু নামটা তোমাদের ফেসবুকের যে নামটা, সেই নামটা যাতে তোমরা যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করছো সেটার সাথে মিলে একটু এই জিনিসটা একটু দেখবা, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে যে ওই তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে আমাদের প্রবলেম হয় আর কি। আমরা তো বুঝতে পারি না যে কে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্টার্ড মানে এনরোল করা। আচ্ছা, দুটো কোশ্চেন মনে হয় আছে। ভাই, এক্সামের ক্ষেত্রে কি স্টার্টিংটা ইম্পর্টেন্ট? এগুলো নিয়ে পরেও আলোচনা হবে, ডোন্ট ওয়ারি। এখন ইম্পর্টেন্ট মানে কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ শুরুতে যে কিছু ভুল করে ফেললে মহাভারত অশুদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না, বা খুব বেশি যে ইম্প্যাক্ট পড়ে ব্যাপারটা এরকম না, কিন্তু ইম্প্যাক্ট পড়ে অন্য জায়গায়। সেটা হচ্ছে কি, জিআরই পরীক্ষা দেওয়ার সময় সবারই বুক দুরু দুরু করে, হাত পা কাঁপে, জ্বর আসে। তো স্টার্টিং এ খারাপ করলে দুনিয়া অন্ধকার দেখে এক লোকজনে, তো ওরকম দেখে হচ্ছে যে পরীক্ষা খারাপ দেয় অনেকে। সো সেই ক্ষেত্রে স্টার্টিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ খুব খুব বেশি একটা প্রবলেমেটিক না। শুরুতে দু একটা ভুল হইতেই পারে, তো কি হয়েছে, তোমার শুরুতেও ভুল হবে, শেষেও ভুল হবে, মাঝখানেও ভুল হবে, এটাই হচ্ছে গিয়ে। আচ্ছা যাও, কোশ্চেনটা আমি আর দেখতেছি না, কোশ্চেন গুলো আমি দেখতেছি না। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখি। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে যে আমি খুব বেশি প্র্যাকটিস করব না, বাট এই কোশ্চেনটা কেন দেখাচ্ছি সেটা একটু বুঝো। এই কোশ্চেনটা দেখাচ্ছি এই কারণে যে এই কোশ্চেনটা তোমরা একটু পড়ো। আমি একটু 1 মিনিট চুপ থাকি, অনেকক্ষণ কথা বলতেছি তো 1 মিনিট চুপ থাকি, তোমরা এই কোশ্চেনটা একটু পড়ো এবং দেখো হচ্ছে কি যে কোশ্চেন অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো হয়তো অনেক কিছুই ওয়ার্ড তোমরা চিনো না, এই জন্য পাশে মিনিং দেওয়া আছে। তোমরা একটু এটা প্র্যাকটিস করে, মানে কোশ্চেনটা হচ্ছে যে অ্যান্সার করার চেষ্টা করো মনে মনে। তারপর হচ্ছে যে আমি একটা কথা বলবো। আচ্ছা, সো আমরা দেখি। আমি যে কোশ্চেনের অ্যান্সারটা জিজ্ঞেস করবো না, আমরা যখন প্র্যাকটিস করবো তখন হচ্ছে তোমাদের কাছ থেকে হয় কোশ্চেন জিজ্ঞেস করবো, অ্যান্সার জিজ্ঞেস করবো, তোমরা কি করতেছো না করতেছো দেখাবো। বাট এই কোশ্চেনটা এখন তোমাদেরকে কেন করতে দিচ্ছি, অনেকে হয়তো এই বাক্যের মানেই খুঁজে বের করতে পারতেছো না, অনেকের হয়তো বের করতে খুব কষ্ট হয়েছে। দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়ার্ড আমরা চিনি না, আমি এখানে মিনিং গুলো যদি না দিয়ে দিতাম তাহলে হয়তো আমরা আরো এটা অ্যান্সার করতে পারতাম না। সো এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি যে আমরা যে আমাদের কোয়ান্ট এবং ভার্বাল দেখা যাচ্ছে কি যে আমাদের বেশিরভাগের ক্ষেত্রে ভার্বালে খুবই খারাপ পড়ে লোকজন পরীক্ষা দেওয়ার সময়। কোয়ান্টে মোটামুটি 160 না, মোটামুটি সবাই 160 এর উপরে পায় আর কি, মোরাললেস।
ঠিক আছে, একটু 19 1 2 3 নাম্বার উপনিচ হয়তো, বাট মোটামুটি সবাই 160 এর উপরে পায়, ভালো কম সবার। কারণ কি, কারণ ওই যে ম্যাথ গুলো আমাদের ক্লাস 9 10 এর যে আমরা ম্যাথ গুলো পড়ছি, সো ওই ম্যাথ গুলাই হচ্ছে কি যে যারা মোটামুটি ভালোভাবে করছে, আর কিছু মানে স্ট্যাটিস্টিক্স এর ইয়াগুলো হয়তো ইন্টারমিডিয়েট অথবা ইউনিভার্সিটি এসে করছে, ওগুলা মোটামুটি আমাদের ওই বেসিক্সটা, অ্যাটলিস্ট বেসিক্সটা, হ্যাঁ মানে এখানে হয়তো আমরা কোশ্চেন টাইপস বা কিভাবে কোশ্চেন করে, মাথা খাটানো কোশ্চেন করে কিভাবে, ওই জিনিসগুলো হয়তো অ্যান্সার গুলো আমরা দেখবো, বা ওগুলো খুব বেশি একটা কঠিন হবে না। যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে দেখবে কোয়ান্টা তোমাদের খুবই কমফোর্টেবল, বাট ভার্বাল করতে গিয়ে তোমাদের দাঁত ভাঙবে এরকম অবস্থা শুরুতে অ্যাটলিস্ট। সো এটা হওয়ার কারণটাই হচ্ছে কি এটা, যে আমাদের এই বেসিক্সটা ক্লিয়ার না, কোয়ান্টের বেসিক্স যেরকম ক্লিয়ার না, আমাদের সিস্টেমে পড়ালেখা ইংলিশের বেসিক্সটা এরকম ক্লিয়ার হয় না। সো প্রথম প্রবলেম যেটা দেখা যায় যে প্রথম তোমাদেরকে 3টা ফেজের কথা বলি, আরো এগুলোকে বাংলা আরো অনেকগুলো ফেজ হবে, বাট তোমাদের এখানে ইচ এন্ড এভরিওয়ান এই ফেজের মধ্যে দিয়ে যাবো আর কি। যারা অলরেডি মানে ছোটবেলা থেকে ইংলিশের পেপার, ইংলিশের গল্পের বই হ্যান ত্যান পড়ে, বা উপন্যাস, ফিকশন, নন ফিকশন বিশেষ করে বইটা পড়ার অভ্যাস আছে, তাদের জন্য এটা খুব ইজি হবে, বাট তারা 1% চেয়েও কম বাংলাদেশে। বাট ইন জেনারেল সেন্সে হচ্ছে যে সবার প্রথম যে প্রবলেম হবে ভার্বাল প্র্যাকটিস করতে গিয়ে, যে তোমাদের ভোকাবুলারি জানা নাই, ঠিক আছে, ভোকাবুলারি পারো না, তখন মনে হয় কি যে কি 1000 1200 1500 3000 ইজ টু মাচ, 1000 এর মতো ওয়ার্ড পড়লে বা 1400 মতো ওয়ার্ড পড়লে হয়ে যায় আর কি। বাট সবাই মনে করে কি ওই ওয়ার্ড গুলো পড়ে ফেললেই তারপরে হয়ে যাবে, তারপরে হচ্ছে যে মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যাবে, বাট হয় না অ্যাকচুয়ালি। কারণ হয় না কি, কারণ তখন ওরা যে জিনিসটা মিস করে গেছে সেটা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা এত মানে যে কমপ্লেক্স, একাডেমিক রাইটিং এর সেন্টেন্স স্ট্রাকচারটা কমপ্লেক্স, এটার সাথে আমরা পরিচিতই না। এত বড় সেন্টেন্স স্ট্রাকচারটা এত ভাবে কথা বলে এবং একটা সেন্টেন্সের মধ্যে এতগুলো ইনফরমেশন দেওয়া, এই জিনিসটাকে একই সময় পড়ে অ্যান্সার করতে পারাটা হচ্ছে যে টাফ হয়ে যায়। সো দেখা যায় যে তখন সেন্টেন্স স্ট্রাকচারের সাথে অভ্যস্ত হইতে হয়। আবার যারা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে অভ্যস্ত হয়ে যায় তাদের প্রবলেম হয়, সাউন্ডটা আসতেছে করতে গিয়ে, হ্যাঁ আচ্ছা। সো সেন্টেন্স স্ট্রাকচারটা প্রবলেমেটিক হয়ে যায়। এখন যখন দেখা যাচ্ছে যে না মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতেছি, সেই ক্ষেত্রে প্রবলেম হবে কি যে এই 20টা কোশ্চেন যে 30 মিনিটে শেষ করা, সেটাই বিশাল মহাবিপদের কাজ হয়ে যায়। যে হ্যাঁ আমাকে সময়ের মধ্যে বাইন্ডিংস না করে দিলে আমি অ্যান্সার করতে পারতেছি, কিন্তু 30 মিনিটে 20টা কোশ্চেন শেষ করা ইজ টু মাচ মনে হয়। সো এই 3টা ফেজের মধ্যে দিয়ে যায়। সো প্রথম ফেজে যারা আটকে থাকে তারা 140 এর মতো পায়, দ্বিতীয় ফেজে যারা আটকে থাকে তারা মনে হয় 150 এর মতো পায়, আর তৃতীয় স্টেজ যারা হচ্ছে গিয়ে উঠতে পারে, মানে তৃতীয় ফেজ পার হয়ে যারা উপরে উঠতে পারে, তারা মোটামুটি 160 এর উপরে পায়। কিন্তু আসলে খুব কম মানুষ তৃতীয় ফেজ পর্যন্ত হচ্ছে মানে পার হয় আর কি। কারণ হচ্ছে কি যে প্রপারলি বেসিক্স যেটা আমাদের ল্যাকিংস আছে, কোয়ান্টে যেটা আমাদের বেসিক্স ল্যাকিংস নাই, বাট ম্যাথ মানে ভার্বালে ম্যাথ বেসিক্স এর ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা হচ্ছে যে মানে ক্লিয়ার না করে আসার কারণে। যেটা বললাম প্রথমে হচ্ছে যে আমাদের ভার্বালটা হচ্ছে কি যে পড়তে হবে, ভার্বালটা এখন অনেকগুলো ভার্বাল ইয়ে আছে, বাট আমরা এতগুলো ফলো করব না, আমরা জাস্ট ম্যাগুসের ফ্ল্যাশ কার্ডটা হয়তো ফলো করব। আর আরেকটা চমৎকার বই আমি কয়েকদিন আগে খুঁজে পাইছি, ওই বইটা থেকে হচ্ছে যে আমরা ভার্বালটা দেখবো। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে বেসিক্স ডেভেলপমেন্ট, যেটা আমি বললাম যে আমাদের যে বেসিক্স ক্লিয়ার নাই, সেই বেসিক্স ক্লিয়ারের জন্য আমাদেরকে কি করতে হবে, এটার আর কোনো টোটকায় দুনিয়ার কোনো জিআরই ইনস্ট্রাক্টর দিতে পারবে না, একটাই টোটকা, সেটা হচ্ছে কি প্রচুর পড়তে হবে, আর্টিকেল নিয়মিত পড়তে হবে। এখন থেকে যারা চিন্তা করতেছো এই বছর পরীক্ষা দিবা, তোমাদের কোনো ওয়ে নাই যদি তোমরা ধরো হচ্ছে কি যে 160 প্লাস চাও, ঠিক আছে, বাট সবাই নিজের কাছে ট্রু থাইকো, নিজের টার্গেট সম্পর্কে ক্লিয়ার থাইকো, ঠিক আছে, যে আমার কি আসলে 160 দরকার হয় কিনা, ঠিক আছে। সো 160 মোটামুটি যারা 320 প্লাস 25 প্লাস চিন্তা চাও, ঠিক আছে, তাদের জন্য 160 ইয়াটা, বাট এটা মনে করো না যে কাউকে মানে আমি টু মাচ বার্ডেন আমি যাতে না দিয়ে নিজের উপরে, ঠিক আছে। সো
যাদের মোটামুটি চিন্তা করতেছে যে না আমি রিসার্চে ফোকাস করি রেদার দেন জিআরই তে আমি মোটামুটি 300-310 প্লাস হলেই হবে, তারাও হচ্ছে কি যে খুব বেশি মানে তাদেরকেও রিডিং পড়তে হবে, রিডিং পড়ার তো কোনো মাপ নাই। কিন্তু আমি হচ্ছে কিন্তু আদর্শ পয়েন্ট ধরে বলতেছি যে তারা প্রতিদিন এখন থেকে অ্যাটলিস্ট একটা আর্টিকেল করে পড়ার চেষ্টা করবা। সো যাদের প্রবলেম আছে, যাদের শুরুতে সবাই readtheory.org নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে শুরু করবা, ঠিক আছে? তারপরে পরে হচ্ছে গিয়ে যে আমাদের এই যে এই দুইটাতে এখন আপাতত ফোকাস করা দরকার নাই। এই যে alldaily.com থেকে হচ্ছে গিয়ে যে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্কার, ইকোনমিস্ট বিভিন্ন পত্রিকা থেকে পড়বা, এগুলো আবার সামনে বলবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এখন মোটামুটি শুনে যাও। সো এই প্রতিদিন আর্টিকেল পড়তে হবে। সো শুরুটা readtheory.org থেকে করো এখন থেকেই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, হাত তুলো। ইন দ্য মিন টাইম আমি বলতে থাকি যে readtheory.org এই ওয়েবসাইট থেকে হচ্ছে আর্টিকেল পড়া শুরু করো সবাই এবং প্রতিদিন, ঠিক আছে? এবং যারা হচ্ছে এই বছরও দিবে না তারাও নিয়মিত সপ্তাহে 1-2টা করার একটি অভ্যাস করে রাখো। কারণ আসলে না এটার কোনো বিকল্প নাই। তুমি ম্যাথ করতেছো ছোটবেলা থেকে, কিন্তু তুমি এই ভার্বালের প্র্যাকটিস গুলো তোমার ছোটবেলা থেকে হচ্ছে না। তো এই কারণে তোমাদের হচ্ছে যে রেজাল্টটা ওই রকম আসে না। সো যারা অ্যাটলিস্ট আগের থেকে শুরু করছো তাদেরকে আমি বলবো যে রিডিং এর প্র্যাকটিসটা করে রাখতে, ঠিক আছে? এখানে শুধুমাত্র তোমার এটার জন্য না, তোমার আইএলটিএস টোফেলে ভালো স্কোর তোলার জন্য, পরবর্তীতে ভালো রাইটিং এর জন্য, এই যে রাইটিং স্যাম্পল বললা, রাইটিং স্যাম্পল স্টেটমেন্ট অফ পারপাস, ভালো ভাষায় লিখতে পারার যে ক্যাপাবিলিটিটা, সেটা তো আসমান থেকে চলে আসবে না। এই যত তুমি পড়বা, যত ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখবা, ভালো ভালো ওয়েতে লেখা দেখবা, তত তোমার এই মাথায় কাটবে, তোমার রাইটিং স্ট্রাকচার, তোমার রাইটিং সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে যে ইমপ্রুভ হবে। তো সেইটা সেভাবে হচ্ছে যে তোমরা ভালো করার চেষ্টা করো। সো এইটা নিয়ে আবার বলবো, আজকে হয়তো কথা বলতে বলতে হচ্ছে যে তোমরাও হয়তো টায়ার্ড হয়ে গেছো, এখান থেকে আমি আর ডিটেলসে যাচ্ছি না। বই কি কি ইউজ করবো সেটা দেখি। ইটিএস এর অফিসিয়াল গাইড, ভার্বাল রিজনিং, জিআরই বিগ বুক, যে ম্যাগস কোম্পানি বললাম সেটা তো কোনো বই না, ওদের হচ্ছে যে ওদের ইয়া থেকে প্র্যাকটিস করতে হবে। গ্যালভানাইজটা আমরা ফোকাস করব না আপাতত। আচ্ছা, এগুলা হচ্ছে গিয়ে যে তার আগে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ সিদ্দিক বল। ভাই আমার কোশ্চেন ছিল যে ভার্বালে 170 এবং কোয়ান্টে 170 মিলিয়ে 340 হয়ে গেল জিআরইতে। তো অ্যানালিটিক রাইটিং এরটা কি নাম্বারটা যোগ হয় না, বা এটা কি আলাদা নাকি? না 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 না, এটা হচ্ছে যে যোগ হয় না। এটা মানে আমরা যেভাবে বলি না ওভাবে যোগ হয় না, ওটা রাইটিং এর নাম্বার 6 সেটা আলাদা। আমরা যে 340 বলি আচ্ছা সেটার মধ্যে আচ্ছা অ্যাড হয় না। ওইটা নিয়ে আরেকটু পরে আরেকদিন যে বলবো না, আজকে একসাথে অনেক ইনফরমেশন আসতেছে, তো সবার হচ্ছে ঠিক আছে ভাই। মাথা গেজাম হয়ে যাবে। ওইটা নিয়ে আচ্ছা ওই ঠিক রাইটিং এ আছে। তো আমাদের তো অনেকগুলো ক্লাস হবে, তো আমরা আরো ডিটেলসে যাবো, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে যে readtheory.org এটাকে আমি ইয়া করতে পারি, আমি readtheory.org দেখাবো আর হচ্ছে যে কোশ্চেন দেখাবো। আচ্ছা, এখানে কিছু জিনিস আগের থেকে একটু বলে দিই শুরুতেই। ভাই সেটা হচ্ছে রিড গিয়ে যে থিওরির কি ব্যাপারে ভাই ওই যে আমাদের ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, বল। মানে রিড থিওরির হচ্ছে যে ভাই ওই যে আপনি একটা ভিডিও করেছিলেন ওই যে টিচারের আন্ডারে যে আমাদের জিওজিসি জিমেইল এর মধ্যে যে ইনক্লুড করা হয়, যেখানে ট্র্যাকটা দেখা যায়, ওইটাও একটু দেখাই দিন ভাই সবাইকে। হুম, ওইটা কি আমাদের ইউটিউব চ্যানেলে আছে? আমি সেটা ওটা কি এখন আপলোড বলতে করছি নাকি পারতেছি এটা না। ফেসবুকে থেকে গেছে? আপনি লাইভ ফেসবুক লাইভ লাইভ করছিলেন নাকি? দিছিলাম, তার মানে আমার মনে হয় ইউটিউবে এটা আপলোড করতে আমরা ভুলে গেছি। এখন তুই বলাতে আমার মনে হলো। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, কমপ্লিট ইউর ম্যাট্রি, আচ্ছা যেখানে এখানে দেখাচ্ছি। সো আমরা এটা নিয়ে আবার বলবো, বারবার বলবো একটা কথা, এটাই হচ্ছে কি যে জিআই তে ভালো স্কোর করার উপায়, একমাত্র উপায়, সেটা হচ্ছে সবাই একটু কেয়ারফুলি শুনো, আর কিছু মনে না রাখলো এটা মনে রাখো, যেই বইগুলার কথা বলবো সেই বইগুলা 3বার শেষ করতে হবে, বোথ কোয়ান্ট এবং ভার্বাল। দেখা যাচ্ছে কি যে কোয়ান্টিজি তো কোয়ান্ট হয়ে যায়, কিন্তু ভার্বাল আমরা শেষ করি না, এই কারণে ভার্বালও পরীক্ষা খারাপ হয়, এবং ইনক্লুডিং মি, আমারও একই অবস্থা হয়েছে, ঠিক আছে? সো 3বার শেষ করতে হবে, ঠিক আছে? কি কি বই সেটা নিয়ে আবার কথা বলবো না, আজকেও দিছি, এর আগে ভিডিও আছে, সো তোমরা মানে এটা নিয়ে বদার হয়েও না, দেখাবো না, ঠিক আছে? ডু লটস অফ প্র্যাকটিস প্রবলেম, ওই 3বার শেষ করলে এটা হয়ে যাবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্র্যাক ইউর ইরর, ট্র্যাক ইরর, আচ্ছা একটু দাঁড়াও।
আচ্ছা, সরি টু আমার হচ্ছে বাসা থেকে একটু কথা বলার জন্য আসছিল। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা ট্র্যাক ইউর এরর। ভার্বালের ক্ষেত্রে এখনই এটা হয়তো ইম্পর্টেন্ট না অত বেশি, কোয়ান্টের ক্ষেত্রে এটা ইস্যু ইম্পর্টেন্ট। যে কোয়ান্টের ক্ষেত্রে ভার্বাল কেন ইম্পর্টেন্ট এই কারণে যে ভার্বাল আমরা কোনোটাই পারবো না, সো এরর ট্রেক করার কিছু নেই, পুরোটাই এরর। কোয়ান্টের ক্ষেত্রে এখন থেকে যেটা করবা, যে যখন থেকে আমরা প্র্যাকটিস করব বা তোমাদেরকে বলবো প্র্যাকটিস করবা, সেই কোয়ান্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদেরকে এরর ট্রেক করতে হবে। যে প্রথমবার নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে? যেটা করবা নিজে নিজে ট্রাই করবা, পারি কিনা। যেটা পারবা না সেটা মার্ক করে রাখবা বই থেকে, ঠিক আছে? বই থেকে বা পিডিএফ এ তো মার্ক করা যায়, যদি ইউটিউবে দেখো, মানে আমাদের ইয়া থেকে দেখো, কম্পিউটার থেকে দেখো, ওটা মার্ক করে রাখবা। কেন মার্ক করে রাখবা? যখন পরীক্ষার আগের সময়, তখন তো সবকিছু রিভাইজ দেওয়ার দরকার নাই। যেটা তুমি এখনই পারবা সেটা তুমি সারা জীবনই পারবো, ওই নিয়ে টেনশন হবে না। ওই ধরনের কোশ্চেন তোমার কখনোই ভুল হবে না। বরঞ্চ যেটা ওগুলো তো ওই এরর গুলো হচ্ছে যে ইয়া করতে হেল্প করবে। আরো এরর ট্র্যাক করলে আরো লাভ আছে, সেটা নিয়ে পরে বলবো। আর কারো কোনো কোশ্চেন আছে কি? হাত তুলছে কে? আশফাক বলো। ভাই আমার যে কোশ্চেনটা ছিল, জিআরই কি শুধু আমেরিকার ভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল নাকি পুরো বিশ্বের মধ্যে এটা প্রযোজ্য? আর আরেকটা কোশ্চেন কি, মানে কোন ডিপার্টমেন্টে তুমি? ভাই মার্কেটিং। তোমাকে কি আমি চিনি? জি ভাই চিনেন ভাই আমাকে। তুমি কি 111-তে ছিলা? 112-তে ভাই। 112-তে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চিনছি। হাসি মুখ, হ্যাঁ বলো। ভাই জিআরই কি শুধু আমেরিকান ভার্সিটি গুলোর জন্য অ্যাপ্লিকেবল নাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা অ্যাপ্লিকেবল? আর ভাই মানে আমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হই তাহলে কি জিআরই বা জিমেট কোনটা বেশি প্রিফারেবল হবে এটা আর কি ভাই? জিআরই দিয়ে কি আমি সব বিজনেস স্কুলে কি অ্যাপ্লাই করতে পারবো? প্রথম সারি যে ইউনিভার্সিটি গুলো অলমোস্ট 85-90% ইউনিভার্সিটিতে হচ্ছে জিআরই অ্যাকসেপ্টেবল এখন। আগে এটা ছিল না আর কি, এখন চেঞ্জ হয়েছে এটা। এখন তুমি কিসে অ্যাপ্লাই করবা, এমবিএ তে না পিএইচডি তে, সেটার উপর ডিপেন্ড করে। পিএইচডি দিলে আমি বলবো যে জিআরই প্রিপারেশন নাও, আর যদি হচ্ছে যে এমবিএ বলো তাহলে বলবো যে জিআরই থেকে তোমার জিমেটটা বেশি বেটার হবে। বাট অ্যাগেইন যেটা বললাম, 85-90% ইউনিভার্সিটি জিআরই মানে হচ্ছে যে মানে জিআরই অ্যাকসেপ্ট করে। সো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে সবকিছু দিয়ে রিজনেবল জিআরই দেওয়া, এই আর কি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে যে আমেরিকাতেই শুধুমাত্র ইয়া কিনা। সো যেটা বলছো সেটা অ্যান্সার হচ্ছে যে আমেরিকা সহজ এক কথা অ্যান্সার দিলে হ্যাঁ, এটা শুধুমাত্র আমেরিকাতেই অ্যাপ্লিকেবল বা ম্যান্ডেটরি। যদি আমি বলি সেটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে যে আমেরিকাতে এটা ম্যান্ডেটরি, বাইরের দেশে এটা ম্যান্ডেটরি না, বাইরের দেশে এটা চায়ও না। বাট একজন একটু আগে কোশ্চেন করছিল যে চায় না, ভালো কথা, কিন্তু আমি যদি দেই মানে আমি কি রিপোর্ট করতে পারবো কিনা, বা এটা আমি যদি রিপোর্ট করি অন্যান্য ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে যে হেল্প করবে কিনা। অ্যান্সার হচ্ছে কি যে হ্যাঁ, হেল্প করবে। কারণ তোমার একটু ভালো জিআরই স্কোর থাকলে সেটা তোমার কগনিটিভ মানে হচ্ছে যে বা রিজনিং করার ক্যাপাবিলিটিটা শো করে। সো হ্যাঁ, করবে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে, সেটা হচ্ছে আশফাক, তুমি কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আলিফ হোসেন বলছে হচ্ছে গিয়ে যে ইটিএস এর গাইডলাইন আছে কিনা জিআরই কোর নলেজ গুলোকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ অবশ্যই আছে, ওরাই তো দিবে, সবার আগে তো ওরাই দেয়। any other source, any is there any sources in the ETS sites? হ্যাঁ সেটাও আছে। if yes, we have to buy them or they're free, mostly free. I guess the other questions. Okay, ঠিক আছে, mostly free। এগুলা আমি ইটিএস এর যে জিনিসগুলো না, এগুলা আবার দিব, ঠিক আছে? সো ওইটা নিয়ে হচ্ছে বদার হওয়ার দরকার নাই।
ওই জিনিসগুলো হচ্ছে যে আসবে। সো আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে, তো জাস্ট পরিচিত হও, এই একই কথা না, বারবার 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 আসবে। আচ্ছা, আমি একটু জাস্ট হচ্ছে আগে এগুলো আগের স্লাইড আমার সব, আমি জাস্ট হচ্ছে গিয়ে যে একটু দেখে আসতেছি যে কিছু বলার মতো হচ্ছে গিয়ে যে আছে কিনা। এই স্লাইড গুলো ইন ডিটেলস হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে আগে কভার করছি, সো তো ওই কোশ্চেন গুলো দেখে নিতে পারো। সো আচ্ছা, অনেক ইনফরমেশন দিয়ে দিছি, তো সো এই জিনিসটা আজকে আর দিতে চাচ্ছি না, হয়ে গেল। আমরা হচ্ছে কি যে একটু কোশ্চেন গুলো কিরকম হয় সেটা দেখে আসি। আচ্ছা, তার আগে কে জানি কোশ্চেন করছিল যে রিড থিওরি। সো তোমাদের আজকে টাস্ক আমি সবার শেষে দিব যে কি কি টাস্ক থাকবে, সবাই ওটা হচ্ছে যে করবা। তার আগে হচ্ছে যে আমরা একটু আমাদের সরি স্টাডি গ্রুপ তো হচ্ছে মেম্বারদের, তোমাদের এখানে তো সবাই মেম্বার নাই। আচ্ছা, এইটা এখান থেকে এটা হচ্ছে আমাদের জেনারেল গ্রুপ। জেনারেল গ্রুপে কি জানি দেখাবো, রিড থিওরি। আচ্ছা, জেনারেল গ্রুপে যাবা, এখানে যাবা, রিড থিওরি হচ্ছে যে সার্চ করবা, রিড থিওরি যদি খুঁজো, রিড থিওরি নিয়ে ভিডিও কোথায় গেল? আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, ভিডিও করা যায়। মিডিয়াতে যাই, মিডিয়াতে গেলে হচ্ছে যে আমরা ভিডিও দেখবো, ভিডিও কোথায় আছে? ভিডিও গুলোকে দেখি যে কোনটা কি। আচ্ছা, এটা কিসের ভিডিও? ভিডিও এই রিড থিওরির ভিডিওটা কই গেল? এটা কিসের ভিডিও? আচ্ছা, একবার সার্চ দেখি থিওরি। ভাই আপনি একবার দেখা দেন ভাই, 2-3 মিনিট লাগবে। আচ্ছা, এই থিওরি দেখাইতে তো ভালো করে, যাই হোক। আচ্ছা, যেহেতু পাচ্ছি না, সো আমি নিজে যাই এই থিওরিতে, যে retreat.org যাবা, গেলেই সাইন আপ করতে বলবো। এখানেও সাইন আপের অপশন আছে, এখানেও সাইন আপের অপশন আছে, তার পাশে লগ ইনের অপশন। সো একবার সাইন আপ করে ফেলে তারপরে তো লগ ইন করবা। তো সাইন আপে যাবা, সাইন আপে যে অ্যাজ এ স্টুডেন্ট নিবা, নেওয়ার পরে এটা দিয়ে সাইন আপ করবা না, সাইন আপ করবা গুগল দিয়ে। যদি ওখানে সাইন ইন উইথ গুগল লেখা আছে, তারপর গুগল দিয়ে হচ্ছে কি যে সাইন আপ করবা। গুগল থেকে সাইন আপ করলে তারপর হচ্ছে কি যেটা আসবে সেটা আমি তোমাদেরকে দেখাই। আমি লগ ইন করি, এই যে লগ ইন করলাম। লগ ইন করলে দেখা যাবে যে এখানে প্রত্যেকটাতে হচ্ছে যে প্যাসেজ আছে। এটা কি করে, হ্যাঁ যে হোক, এটা একটু হচ্ছে যে ওরা একটু স্মার্ট করার চেষ্টা করছে। যে হোক, এটা হচ্ছে প্যাসেজ, আর এখানে হচ্ছে যে কোশ্চেন। ঠিক আছে, এরকম এরকম কয়েকটা 5-6-7টা কোশ্চেন থাকবে। সো এই যে প্যাসেজ, এন্টার ফোকাস মোডে দিলে হ্যাঁ বড় হবে আর কি। আছে, যে হোক ফোকাস মোডে দিলাম, ঠিক আছে, যে হোক। সো এটা ফ্রি, হ্যাঁ এটা ফ্রি। সো এই প্যাসেজটা হচ্ছে যে তোমরা যাবা, প্যাসেজ, এখানে প্যাসেজ করবা, প্যাসেজ থেকে এখানে অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, এরকম ইয়াতে থাকে। সো হয় কি, তোমাদেরকে দেখাই, এখানে এখানে তোমার প্রথমে যখন তুমি এখানে হচ্ছে যে ঢুকবা, তখন তোমার এখানে একটা অ্যাসেসমেন্ট নিবে ওরা। ঠিক আছে, শুরুতে একটা অ্যাসেসমেন্ট প্যাসেজ দিবে। অ্যাসেসমেন্ট প্যাসেজ দেওয়ার পরে তোমাকে একটা গ্রেড থেকে শুরু করবে। সো এখানে বিভিন্ন লেভেল আছে, তো সেই লেভেলে তুমি উঠানামা করবে, এরকম প্র্যাকটিস করবে। ঠিক আছে, সো বেশি উপরে গ্রেডে উঠতে হবে, আমার খুব দ্রুত উঠতে হবে, এইটা নিয়ে, এই মেন্টালিটি নিয়ে যারা পড়বা, পড়ালেখা মানে এটা করবা, তারা হচ্ছে গিয়ে যে ইয়া করবা, মানে অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে একটা সময় পরে।
কারণ কি এখানে কন্টিনিউয়াসলি উঠে নামে, একটা সময় আরো বেশি নেমে যায়, অনেকে দেখবা যে খুব নিচে আছে। সো এটা অ্যাকচুয়ালি যার যার লেভেল অনুসারে, ঠিক আছে? সো তুমি একটা 12 লেভেলে উঠে গেছো, তার মানে যে তুমি 12, তার মানে কিন্তু সেটা না। তোমার এই হলুদ দাগটা কোথায় আছে সেটা অ্যাকচুয়ালি বলে দিবে যে তোমার অন এভারেজে তুমি কোন লেভেলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। আর যেটা বেশি, তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কতগুলা প্র্যাকটিস করছো। সো তুমি যখন 500-1000 প্র্যাকটিস করে ফেলবা প্যাসেজ, তখন মনে করবা যে আই এম এ প্রো, ঠিক আছে? আদারওয়াইজ না। এবং এই অন্যান্য জিনিসগুলো হচ্ছে দেখে ফোকাস করার দরকার নেই, রাদার দেন করবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা সবাই করবা ভুল, সেটা হচ্ছে কি যে খুব দ্রুত হচ্ছে যে উঠার চেষ্টা করবা। এই তো যখন হচ্ছে প্যাসেজ করার সময় হচ্ছে যে পরীক্ষা মানে হবে, মানে প্যাসেজ দেওয়ার সময় যখন হচ্ছে কি যে এই ভুল হবে, তখন তাড়াতাড়ি শেষ করে আরেকটা শুরু করে আরো উপরে লেভেলে কেমন যাওয়া যায় সেটা করবা। কিন্তু ভুলটাই হচ্ছে যে তোমাদের লার্নিং পয়েন্ট, এটা মাথায় রাখবা সবাই। যখন ভুল হবে, ওইটা কেন ভুল হচ্ছে সেটা এক্সপ্লেনেশন ওরা খুব ডিটেইলসে দেয়, ওই ডিটেইলসে পড়াটা ইম্পর্টেন্ট। কারণ কেন ভুল হলো তোমার রিজনিং এ ভুল কই, আর যেটা রাইট সেটা কেন রাইট, সেই লজিকটা ডেভেলপমেন্ট করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এইটা হচ্ছে গিয়ে যে বিগিনিং। তারপরে হচ্ছে কি যে আমরা এএল ডেইলি থেকে আরো হচ্ছে কি যে অ্যাডভান্স হচ্ছে যে ইয়াগুলো পড়বো, মানে ওগুলো হচ্ছে বিভিন্ন পেপার পত্রিকা থেকে, ডাইরেক্ট পেপার পত্রিকা থেকে, ঠিক আছে? এখানে সবগুলো থাকে, যে কোনো একটা চুজ করে আমরা হচ্ছে যে এই নিউ ইয়র্ক টাইমস এর পেপারে চলে আসলাম। এএল ডেইলি হচ্ছে কি যে ওরা কম্পাইল করে বিভিন্ন পত্রিকা থেকে, তো এগুলা হচ্ছে যে আমাদেরকে পড়তে হবে তখন, ঠিক আছে? সো ওগুলা পরের স্টেপ। শুরুতে হচ্ছে যে এএল ডেইলি থেকে শুরু করো, এবং রিড থিওরি থেকে শুরু করো। এবং যারা এই বছর পরীক্ষা দিবা, আই উড সাজেস্ট যে প্রতিদিন না হইলো এভরি অল্টারনেটিভ ডে তে হচ্ছে গিয়ে যে প্র্যাকটিস করার চেষ্টা করবা, মানে একদিন বাদে একদিন, ঠিক আছে? এটা না যারা করবা তারা হচ্ছে যে যখন জিআরই পরীক্ষা দিবা তখন বলবা যে হ্যাঁ ভাই বলছিল শুনিনি। আচ্ছা, ঠিক আছে। সো রিড থিওরি যেটা করবে আমাদের, সেটা হচ্ছে কি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, সেন্টেন্স স্ট্রাকচার, কোশ্চেন, লজিক, এগুলো ডেভেলপ করতে হেল্প করবে। সেটা হচ্ছে কি বিগিনিং, হ্যাঁ, বেসিক্সটা। আর এর পাশাপাশি আমাদেরকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ভার্বাল। সো ভার্বালের ক্ষেত্রে যারা গুগলে থেকে আসো অথবা আইফোনে আসো, অ্যান্ড্রয়েড যারা ইউজ করো অথবা আইফোনে যারা আসো, তারা হচ্ছে প্লে স্টোর বা অ্যাপল স্টোরে যে ম্যাগুস ফ্ল্যাশ কার্ডস লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আর অথবা এখান থেকে সার্চ দিলে হচ্ছে কি যে এখান থেকে সার্চ দিলেও পাওয়া যায়, ঠিক আছে? সো পাওয়া গেলে, এটা তো আমি হচ্ছে পিসি থেকে ঢুকতেছি তাই এরকম, তোমাদের ওইটা ওখানে আরেক রকম হবে। আচ্ছা, যাই হোক। সো আমি হচ্ছে যে এখানে করলাম, ঢুকতেছি। সো এখানে টোটাল 1000 ওয়ার্ড আছে 20টা ফ্ল্যাশ কার্ডে। সো প্রত্যেকটা ডেক, 20টা ডেকে, সরি ফ্ল্যাশ কার্ড 20টা ডেকে, প্রত্যেকটা ডেকে 51টা করে ওয়ার্ড থাকে, ঠিক আছে? সো 51 না, অ্যাকচুয়ালি 50, একটা ওয়ার্ড পাও করতে গেলে বুঝবা। সো 50টা ওয়ার্ড থাকে। সো 20টাতে হচ্ছে যে তোমার টোটাল 1000টা ওয়ার্ড। সো আমাদের যেটা কাজ থাকবে যে আমাদের হচ্ছে কি যে প্রত্যেক সপ্তাহে 2টা করে ডেক মুখস্থ করতে হবে। একটা জিনিস মনে রাখা রাখবা, যখন মুখস্থ করতে যাবা প্রথম দিকে খুব ভালো মুখস্থ হবে, পরের দিকে দেখবা যে যা উপরে মুখস্থ করতেছো আর পিছন দিক দিয়ে সব ভুলার চেষ্টা করতেছো, দ্যাটস কমপ্লিটলি নরমাল। জাস্ট শুরুতে হচ্ছে যে মুখস্থ করো, ঠিক আছে? আমরা আরো হচ্ছে যে প্র্যাকটিস করাবো ভার্বাল নিয়ে, সেই জিনিসগুলো তোমাদের হচ্ছে কি যে অ্যাকচুয়ালি মানে ওই জিনিসগুলো মুখস্থ করতে যে প্রবলেম গুলো বা এগুলো তোমাদের থ্রু আউট জার্নিতে একসাথে থাকবো। সো মজাটাই এখানে তোমাদের, যে তোমরা হেল্প পাওয়ার জন্য হচ্ছে লোকজন সাথে পাবা, বা তোমরাও একসাথে একই মনার লোকজনের সাথে থাকবা। সো এভাবে ইয়াটা করবা। আর শাহরিয়ার আজকে একটু হচ্ছে মেসেঞ্জারের ইয়াটা খুলে দিত, খুলে দিয়ে সবাইকে হচ্ছে একটু অ্যাড করে দে, বুঝছিস শাহরিয়ার? ঠিক আছে ভাই। হ্যাঁ। সো তো মেসেঞ্জারে হচ্ছে কি আমি একটু জিজ্ঞেস করবো যে কে কিরকম পড়ছো না পড়ছো। সো নেক্সট মঙ্গলবারের মধ্যে এই 100টা ওয়ার্ড হচ্ছে কি যে মুখস্থ করবে আইসো, ঠিক আছে? সো মোটামুটি এটা করো। এবং
এই যে মানে ওয়ার্ড ফার্স্টে যেটা বললাম, দুইটা স্ট্রাগল ভার্বালের ক্ষেত্রে, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে যে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দুর্বল। এই দুইটার জন্য ওয়ার্ডও মুখস্থ করতে হবে, আবার রিড থিওরি বা এখান থেকে আর্টিকেল পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যেহেতু আজকে অনেকগুলো কথা বললাম, আমি বলছিলাম যে আমি হচ্ছে যে এই একটা জিআরই কোশ্চেন, রিয়েল কোশ্চেন হচ্ছে গো থ্রু করবো, যেহেতু আজকে 1 ঘন্টা 45 মিনিট অলরেডি কথা বলছি, তোমরাও হচ্ছে টায়ার্ড হয়ে গেছো মেবি। আমি অবশ্য আরো 2-3-4 ঘন্টা নিতে পারবো, যারা আমার ক্লাস আগে করছো তারা জানো। আমি মনে হয় টানা 5 ঘন্টাও ক্লাস নিছি ওদের। সো ঠিক আছে, তোমাদের উপরে এই জুলুমটা করবো না। বাট যেটা বলতেছিলাম যে নেক্সট ক্লাস হয়তো গো থ্রু করবো যে জিআরই কোশ্চেন কিরকম। একজন জিজ্ঞেস হাউ মাচ আওয়ার আই প্র্যাকটিস ইন এ সিঙ্গেল ডে। এটার অ্যান্সার এখনই দরকার নেই, ঠিক আছে? আরো কয়েকদিন পরে নাও, সেটা যার যার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যে আরো কয়েকদিন পরে নাও, সেটাই বেটার হবে। শুরু করছো তো জাস্ট, এখন হচ্ছে যে আজকে যে কাজগুলো দিচ্ছি সেটা দেখ কইলো কি কি কাজ। এই যে আগের জিআরই কোর্স যেটা, সেটা প্রথম দুইটা ভিডিও দেখবা, ঠিক আছে? এটা সামনের মঙ্গলবারের আগে। তারপরে রিড থিওরি প্রতিদিন অথবা একদিন পর পর অ্যাটলিস্ট একটা। এটা কোনো মাপন নাই, যে মিস করবা সেই ধরা খাবা ভার্বালে, ফর শিওর থাকো, ঠিক আছে? বলে দিলাম। যাদেরকে বলছি ওদের মধ্যে থেকে যারা করে নাই, না করার পরে যে পরীক্ষা দিছে, রেজাল্ট করছে, তারা হয়তো বলবে না, বাট তাদের কাছ থেকে শুনলে বুঝবা যে এই কথাটা না শোনার কারণে কি পরিণতি হয়েছে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মানে হচ্ছে ভোকাবুলারি, ভিডিও আর রিড থিওরি, প্যাসেজ পড়া, এই তিনটা হচ্ছে কি যে তোমাদের আগামী সপ্তাহের আগে ক্লাস। আর যেহেতু বললাম এখানে আমাদের 119 জন রেজিস্ট্রেশন করছে, সবার সাথে নিশ্চয়ই পার্সোনালি আমার কথা বলার সুযোগ হবে না। তারপরে তোমরা যারা কন্টিনিউ করবে শেষ পর্যন্ত, তাদের সবার সাথেই পার্সোনালি কথা হবে এবং এগুলোর গাইডেন্স দিব, যারা খুবই সিরিয়াস থাকবে শেষ পর্যন্ত। এবং সেই পর্যন্তই থাকলো। সো ইন জেনারেলে এই আমরা পড়া দিয়ে দিব, বাট পড়া তোমার নিজেরটা নিজেই করতে হবে, নিজেরটা নিজেই আদায় করতে হবে। সো আর একটা কাজ করতে পারো, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা কমিউনিকেশনের জন্য কাজ করতে পারো। সো 3 জন 4 জন 5 জন মিলে গ্রুপ খুলে ফেলো, ঠিক আছে? যে বলো যে এখন হয় কি, ফ্রেন্ডরা তো মজা নেয়, তাই না? যে বিদেশে যাবে বা ওইটা আমার ফরেন ফ্রেন্ড হিসেবে হচ্ছে টাইটেল দিয়েছিল, 2 বছর ওইটা দিয়ে জ্বালাইছে, ঠিক আছে? সো ফ্রেন্ডরা জ্বালাই, কিন্তু এখানে তো সবার লক্ষ্য একই। সো ফেসবুক গ্রুপে যারা মানে আছো, এটা কি বলে, সিরিয়াস আছো, তারা মিলে হচ্ছে গিয়ে যে একটা আলাদা নিজেরা গ্রুপ মিলে নিজেরা করে প্র্যাকটিস করো, ভার্সিটিতে বা ঢাকায় বা ক্যাম্পাস খুললে, বা যারা ঢাকায় আসো, ক্যাম্পাসে আশেপাশে আসো, খুলে করে ফেলো, ঠিক আছে? আরেকটা মজার কাহিনী বলি, ঠিক আছে? এটা বলে শেষ করতেছি। সেটা হচ্ছে আচ্ছা, একটু হাত তুলো। এই যে প্যান্ডামিক টাইম, এই প্যান্ডামিক টাইমে বাসায় বসে থাইকা হতাশা, ইয়াতে ডিপ্রেশনে কে গেছো? কারা কারা ডিপ্রেশনে গেছো? একটু হাত তুলো। না, অনেক হয়তো ডিপ্রেশনে হাতই তুলতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে। সো আমি এটা বলার কারণই হচ্ছে কি এইটা, যে অনেকেই ডিপ্রেসড হয়ে বসে আছে, বাট আই হোপ এবং আমিও মোটামুটি শিওর যে আমাদের ক্লাবে যারা হচ্ছে মেইনলি কাজ করতেছো বা কাজে মোটামুটি আসছো, তাদের ডিপ্রেশনের মাত্রাটা একটু কম আছে। কারণ কি, শাহরিয়ার মাঝে মাঝে ফাইজলামি করে যে ভাই আমাদের ক্লাবটা তো অলমোস্ট একটা ডিপার্টমেন্ট, প্রত্যেক সপ্তাহে 3-4টা ক্লাস থাকে এরকম। তো নট অনলি ক্লাস থাকে যাদের, তারপরে হচ্ছে যে মানে যারা এক্সিকিউটিভ কমিটি থেকে বিভিন্ন কাজ বাজ হচ্ছে যে মোটামুটি অ্যাক্টিভ ছিল বিভিন্ন কাজে, নিজের প্রোফাইল অনেক দিকে আগায় নিচ্ছে, অনেকে কোডিং টোডিং শিখছে, অন্যান্য কাজও মোটামুটি শিখছে। সো দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টিভ কাজে একদিক দিয়ে পিছাইলো, আরেক দিক দিয়ে হচ্ছে কিছুটা আগায় নিয়ে রাখতে পারছে। সো তোমরাও হচ্ছে গিয়ে যে একটু আগায় থাকো, আর হচ্ছে যে একটু সিরিয়াসলি এই কাজটা করো আর কি। সো এটা বলে শেষ করতেছি। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা এখন হাত তোলা লাগবে না, ডাইরেক্ট আনমিউট করে হচ্ছে যে কোশ্চেন করতে পারো, অথবা চ্যাট বক্সে লিখে দিলেও আমি অ্যানসার করব। হ্যাঁ আলিফ, আমি বুঝি ফ্রাস্ট্রেশন, লং টার্ম ক্যাম্পাস বন্ধ। আমি নিজেও ক্যাম্পাসে যে হচ্ছে গিয়ে যে ব্যথিত হয়েছে, এতদিন পরে বাংলাদেশে সে ক্যাম্পাসে যায় একটা
জমজমাটিয়া দেখবো না, রিক্সাই নাই, হাঁটতে 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 পা ব্যথা হয়ে গেছে, আর লোকজন তো নাই। আচ্ছা, সো সবাই যেহেতু হাত তুলে রাখছে, একটু হাতটা নামো, না হাত নামাইলে হচ্ছে বুঝতে পারবো না কার কোশ্চেন আছে। আর যাদের কোশ্চেন আছে ডাইরেক্ট আনমিউট করে করো। কারো কোনো কোশ্চেন নাই? ক্লান্ত হয়ে গেছে সবাই? হ্যাঁ ভাই, ভালো আছেন? এটা কে? এই কি ইয়া আইটি ঋতু? না না, আমি হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং আচ্ছা 46 ঋতু। ও আচ্ছা আচ্ছা, ঋতু আমাদের আরো দুইজন আছে, তো আমি এই জন্য কনফিউজ হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ভাই আমিও হ্যাঁ আছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাই, আপনি যে বললেন যে কমন ওয়ার্ডস 1 আর 2 পড়ে আসবো, এটা কি আপনি পড়া ধরবেন আর এরকম কিছু, মানে কিভাবে আমাদের যাচাই করা হবে? 119টা কোশ্চেন ধরাটা তো টাফ। তোমরা যদি চাও তাহলে হয়তো হচ্ছে যে কুইজ টাইপের করতে পারি বা ইয়া করতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা টাফ। আমি রেদার দেন সাজেস্ট করবো যে তোমরা গ্রুপ করে পড়ো। গ্রুপ যদি তোমরা হচ্ছে যে তোমরা ইয়াতেই গ্রুপ খুঁজো, এটাকে কি বলে, আমাদের ফেসবুক গ্রুপ, জিআরই যেটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, ওখানেই তোমরা হচ্ছে যে খুঁজো, নিজেরাই পোস্ট দাও যে কে কে, কারণ এখানে তো কেউ কাউকে পচাবে না, আর এবং এখানে সিরিয়াস লোকজন পাবা। তো সার্চ দাও যে আমি হচ্ছে যে পড়তে চাচ্ছি, আমরা কে কে গ্রুপে আছো, আসলে গ্রুপে পড়ি। তো গ্রুপ খুলে তোমরা একজন আরেকজনের ইয়েটা করো, কারণ 119 জনের ইয়েটা আমার এখনই সম্ভব হবে না যে এতজনের ইয়েটা করবো। তারপরে তোমাদের কিছু টাস্ক দিব কিছুদিন যাওয়ার। আচ্ছা আজকে কি দিব না, আজকে না, নেক্সট ক্লাসে হচ্ছে কি যে ভার্বাল পড়ার একটা মজার ওয়ে দিব। এটার পাশাপাশি এটা তো থাকবে, এটার পাশাপাশি একটা বই দিব, যে বইতে হচ্ছে তোমরা ভার্বাল পড়বা কিভাবে, একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের মধ্যে হচ্ছে কি জিআরই ওয়ার্ড গুলো থাকবে। তোমরা ফার্স্টে প্যাসেজ পড়ে প্যাসেজে কি বোঝানোর চেষ্টা করছে সেটা ওয়ার্ড না জানা থাকলেও তো মোটামুটি গেস করা যায়, তাই না, একটা প্যাসেজ পড়লে। তো তারপরে হচ্ছে যে ওয়ার্ড গুলো পড়বা, তখন দেখা যাবে কি যে একটা কনটেক্সট পাবা, যখন ওই ওয়ার্ড গুলোর ব্যবহার গুলো শিখবা, কনটেক্সটও পাবা। তো রিসেন্টলি এই বইটা আমি পাইছি, খুঁজে পাইছি। তো ওই বইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমাদের যারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, আমার তো আসলে পড়া ধরা সম্ভব না একজন মানুষের, তো তোমরা হচ্ছে যে ইয়া করবা, এটাকে কি বলে, নিজেরাই হচ্ছে যে গ্রুপ বানিয়ে হচ্ছে যে চেষ্টা করো। আমি জিজ্ঞেস করবো, গ্রুপে জিজ্ঞেস করবো কে কে পড়ছো বা ইয়ে করছো, যাই না হয়তো কোনো পরীক্ষা টরীক্ষার আয়োজন করা যায় কিনা, যদি সম্ভব হয়, কারণ এগুলো তো সময়ের ব্যাপার, তাই না, এগুলো করার। সো যদি সম্ভব হয় করবো আর কি। আর কারো কোনো কোশ্চেন? জিআই নিয়ে কোশ্চেন করতে হবে না, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারো। হ্যালো, নেটে কি প্রবলেম আমার নাকি? হ্যালো, নেটে কি প্রবলেম আমার নাকি কার? যে কোয়েশ্চেন করতেছে তারই আর কি একটু সমস্যা। যিনি আচ্ছা কোয়েশ্চেন করতেছেন আপনি হ্যালো, লিখে দেন আপনাকে হ্যাঁ আনস্টেবল, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আবার চেষ্টা করতে শুনতে পারেন। পাচ্ছি, বলো। আচ্ছা, সো কেউ ভাত খেয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, টাটা। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। 66 এখনো আছো। আমাদের আসলে মানে ইয়াতেও মানে কোডিং প্রোগ্রামে এরকম একটা ইয়া আছে। সো আমরা আশা করতেছি সামনে মানে খুব ভালো পার্টিসিপেশন হচ্ছে, এবং সামনে আরো মানে হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে পার্টিসিপেশন বাড়বে। আশা করি সামনের দিকে মাল্টিপল জিআরই ক্লাস যাতে খোলা লাগে, আমরা হয়তো ইন পার্সনও ক্লাস নিতে পারি। সো ইটস অল অ্যাবাউট তোমাদের পার্টিসিপেশন আর আমাদের রিসোর্স সব মিলে আর কি। সো ঠিক আছে, ওকে। সো আচ্ছা না, একজন দেখি কোশ্চেন করছে চ্যাটে, ইউএসএ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে কি? লাগে না, মানে ম্যান্ডেটরি না, বাট থাকে মানে কোনো কিছুই ফেদ না। আজকে একজনে জিজ্ঞেস করছিল আমার যে আমি সিএ করতেছি, সিএ ফার্মে কাজ করতেছি, এটা কি এক্সপিরিয়েন্স? ইচ এন্ড এভরিথিং ইজ ইচ এন্ড এভরিথিং অ্যাড ভ্যালুস। আচ্ছা, কোন ভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করা যায়, আবার কোন ভার্সিটিতে মেল করতে হয় প্রফেসরদেরকে, কিভাবে বুঝবো কোন ভার্সিটিতে কি সিস্টেম? এটা অ্যাকচুয়ালি ভার্সিটি ওয়াইজ একটু কম হয়, মানে ভার্সিটি ওয়াইজ হয় বাট ভার্সিটি ওয়াইজ কম হয়, এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। সো তোমার সাবজেক্টে কিরকম বা তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটার উপর ডিপেন্ড করে। এখন সোশ্যাল সায়েন্সে ইন জেনারেল সেন্ট্রাল ফান্ডিং, আর সায়েন্সে ইন জেনারেল
সেন্ট্রাল ফান্ডিং প্লাস প্রফেসর ইমেল। এখন যেই সব ইয়াতে ইউনিভার্সিটিতে প্রফেসরকে ইমেল দিতে হয় সেই সব ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ফান্ডিংও থাকে, বোথ। সো প্রফেসরকে ইমেল দেওয়ার অপশনটা হচ্ছে কি যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, কারণ ওখানে ফান্ডিং তুলনামূলক অন্য জায়গা থেকে বেশি। টিচিং অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগে ওদের, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে হেল্পফুল আর কি। সো ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই হচ্ছে গিয়ে যে শেষ করলাম। আরো কথা হবে, আরো কোনো কোশ্চেন থাকলে পরে মনে পড়লে সেগুলো জিজ্ঞেস করতে পারবো। তো ঠিক আছে, শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।